উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপ ছায়া। লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনবা। পর্ব 6। জয়তন চোখের পাতা এক করলো প্রায় মধ্যরাতে। তখনও ঝড় তুমুল বেগে নিজ গতিতে চলেছে তো চলেইছে। এই চলার মাঝে কিছুক্ষণ আগে সারেংবাড়ির নদীর পাড়ে বনের কাজটা বিকট শব্দে উপড়ে পড়েছে। এর মধ্যে কারেন্ট নিয়ে রেখেছে সেই দুপুরে। হারিকেনের আলোগুলো প্রায় নিবু নিবু করেছে, সেই সাথে নিবু নিবু করেছে সারেংবাড়ির প্রতিটি মানুষের চোখের পাতা। এর সাথে জয়তনের শিউরে বসা, মাথায় হাত বুলিয়ে দিল পরম যত্ন করে। বয়স হলেও এতদিন যে ডাটপাট নিয়ে থাকেছে, তা একদিনেই যেন ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে। মৃত্যুর ভয় এমন এক জিনিস যেটা শুধু যার মৃত্যু হয় তাকে ছোঁয় না, সাথে তার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকেই ছোঁয়। এই যে যেমন জয়তনকে ছুঁয়ে গেছে, তাই তো এতক্ষণ পাগলের মতো প্রলেপে বলেছে। এরশাদ জয়তনের গায়ে কাঁথাটা আস্তে করে টেনে দিল। বৃষ্টির কারণে শীত পড়েছে। টেনে বিনাকে দিকে তাকালো। সেও দাদির পাশে চুপচাপ বসে আছে, মুখটা শুকিয়ে এতটুকু। সারাদিনে কারো পেটে দানা পানি পড়েনি, তাই আম্বিয়া আয়না গেছে হারিকেন থাকতে থাকতে সবার জন্য হালকা কিছু করতে। এরশাদ হালকা হেসেই বোনের মাথায় হাত বুলিয়ে দিল, দিয়ে বলল, কিছু খেয়ে টুপ করে দাদির পাশে আজ শুয়ে পড়। বিনা মাথা নাড়ল শুধু। তখনই সারেংবাড়ির দরজায় কেউ জোরে জোরে করা নাড়ল। ঝড় বৃষ্টির মধ্যে রাতে কড়াটাই সারেংবাড়ির প্রতিটা মানুষেরই যেন একটু চমকে উঠল। আর সবচেয়ে বেশি চমকে উঠল আয়না। এত রাতে আর কে আসবে? সেই স্টোভে গরম দুধ আর সাদা রুটি করেছে। সেই সাদা রুটির গরম দুধটাই মাত্র নিয়ে বসেছে, বসার ঘরে রুমে এসেছে। নিচু হয়ে রাখবে তখনই দরজায় কড়া পড়ল। আর কড়া পড়তেই ছলকে দুধ ফেলতে ফেলতে একেবারে শাহবাজের হাতের উপরে। শাহবাজ অবশ্য আজকে কোনো প্রতিক্রিয়া দেখালো না, তবে ঘাড়কাত করে ঠিক তাকালো। আর তাকাতেই আয়না আস্তে করে একটা ঢোক কিনল। পড়ার আর জায়গা পেল না। সামান্য তুমি তুমি বলেছে, গলায় এমন চেপে ধরেছে। এই যে ঢোক গিলতে গেলেও যে গলাটা টোটো করেছে, এখন আবার গরম দুধ। হাত যে এখনো সহি সালামতে আছে, এই তো কত। সাইডের জাফর বসা, নিবু নিবু আলো, সেই আলোতে জাফরের চোখের আড়ালে আস্তে করে আয়নার আঁচল দিয়ে হাতটা মোছার চেষ্টা করলো। শাহবাজ আবার এত চাচার টাচারে ধার ধারলে না। সে বরং ঝাড়া মেরে নিচেই আঁচল টেনে নিল, নিয়ে মুছে ঝট করে উঠে দরজার দিকে গেল। অবশ্য এগিয়ে এলো এরশাদও। বৃষ্টি হলো, জয়তনের সব লোকই সজাগ, তবুও চিন্তিতভাবেই এগিয়ে এলো। আর আসতেই দেখলো শাহবাজ দরজা খুলছে। দরজা খোলার ওপারে ভিজে চুপু চুপু ইমরান দাঁড়িয়ে আছে। শাহবাজ থেকে বিরক্ত হলো। কোনো দরকার এত রাতে নিজেদের জ্বালায় বাঁচে না, তাই বিরক্তিমাখা কণ্ঠে কিছু বলবে তার আগেই ইমরান জাফরের দিকে তাকিয়ে বলল, ছোট চাচা, পৃথিলার মানে ওনার অবস্থা খারাপ। সারাদিন সন্ধ্যা তো ভালোই ছিল, হঠাৎ করে কি হলো কিছু বুঝতে পারছি না। বারান্দায় বেহুশ হয়ে গিয়েছে। এখন জ্ঞান তো আসবে ভালোই, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। জাফর মাত্রই পানির গ্লাস নিয়েছিল, সেই গ্লাসেই হাত থেকে ছিটকে পড়ল। সেই পড়ার দিকে অবশ্য জাফর ফিরেও তাকালো না, হন্ততন্ত হয়ে এগিয়ে গেল। ঝর্ণা বৃষ্টি সে কিছু খেয়াল করলো না, নিজেই ইমরানের বাড়ির দিকে দৌড়ে গেল। তার পিছু পিছু ইমরানও গেল। আয়না নিজেও হতভম্ব। তার অসুখে মানুষটা কত কিছু করলো, এখন তার বিপদে আয়না কি কিছুই করবে না? সে কাচুমাচু করতে করতে শাহবাজ আর এরশাদের দিকে তাকালো। সে যে নিজেও চায় যেতে। আলাউদ্দিনের মৃত্যুতে তার ভেতরে ভালো মন্দ কিছুই হয়নি। তার জীবনে আসল শুনিটা তো সেই ডেকেছে। তবে পৃথিলার কথা শুনে তার চোখে পানি চিকচিক করতে লাগলো। এমন ঝড় বৃষ্টির রাতে কে কি করবে? ভ্যানে তো দুনিয়া উল্টে গেলেও নেওয়া যাবে না। শাহবাজ দাঁড়িয়ে আছে বিরক্তি নিয়ে। কোথাকার কে? তাদের এসে বলার কি কাহিনী? আর চাচা এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল কেন? সে চাপড়ের মেজাজ আয়নার ওপরে ছাড়লো, এমন এক রামধমক দিল, আয়নার সাথে সাথেই ঠোঁট কেঁপে উঠল। সেই কেঁপে ওঠা ঠোঁটের দিকে শাহবাজ একবার তাকালো, তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তবে আয়না নিল না। যখনই মনে হলো মানুষগুলো একটু ভালো, তখনই তাদের ভালোর পর্দাটা টেনে নিজেরাই সরিয়ে ফেলে। এদের নিজেদের ছাড়া আর কারো পড়ে না, সব স্বার্থপরের দল। এরশাদ সব চুপচাপে দেখলো, শুনলো। হন্তদন্ত ঘাবড়ানো চেঁচামেচো তার ধাতে নেই। বড় বড় যে কোনো জিনিসও সে ঠান্ডা মাথায় হজম করতে পারে। এই যে পৃথিলার খবরে যে জাফরের মতো সে নিচেও ধাক্কা খেয়েছে, তাকে দেখে বোঝার উপায় আছে তা নেই। বরং শান্তভাবেই সাথের হাতা গোটানো গুটিতে বাহিরের দিকে যেতে যেতে বলল, আমি না ফেরা পর্যন্ত কোথাও যাবি না। কালামকে নৌকা বের করতে বল। আর শাহবাজ রাগে ফুসলো। এই ঝড় বৃষ্টির মধ্যে নৌকা বাতাসে ঠিক উল্টে ফেলেছে, তাই রাগ নিয়েই বলল, আমাদের কেন ঠেকা? তাছাড়া দাদির শরীর ঠিক নাই, তাকে ফেলে কোথাও যাবে না। দাদির কিছু হয়নি, ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। বিনা তার পাশেই দাঁড়িয়ে। দাদির চেয়ে কোথাকার কোনো রাস্তার মেয়ে বড় হয়ে গেল তাদের কাছে। এরশাদ থমকালো, থেমে শান্ত চোখে শাহবাজের দিকে তাকালো। একজনের চোখে গহীনে অরণ্যের মতো রহস্য মাখা শান্ত, আরেকজনের জ্বলন্ত আগুন। সে আগুনের দিকে এরশাদ এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল।
নিয়ে আয়নার উদ্দেশ্যে যেতে যেতে বলল, দরজাটা লাগিয়ে দাও তো আয়না। আয়না অবশ্য লাগানোর সময়ও পেল না। তার আগে শাহবাজ দরজায় এমন একটা লাথি মারল, আম্বিয়া খাবার ঘর থেকে দৌড়ে এলো। তার চোখে মুখে বিস্ময়। হচ্ছে কি বাড়িতে? এরশাদ আসতেই দেখলো জাফর পৃথিলার মাথাটা কোলে নিয়ে বসেছে। ভেজা চুলগুলো বারান্দায় ছড়িয়ে আছে। যে মানুষের সামান্য চুলের আগাটাও পর্যন্ত একটু নড়চড় নেই, সে কাপড়ই আজকে আধভেজা হয়ে গায়ে লেপটে আছে। কপালে কেটেছে, সেই কাটা থেকে রক্তগুলো চুইয়ে বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। এরশাদ এগোতে এগোতে খেয়াল করলো তার শরীর কাঁপছে। পৃথিলার চোখ মুখ মৃত মানুষের মতো ফ্যাকাশে। শ্বাস ফেলেছে কিনা বোঝা যাচ্ছে না। সাইডেই সাবিহা কাছে। জাফর এরশাদকে দেখে ছোট মানুষের মতো চোখে পানি নিয়ে বলল, এই এরশাদ, শরীর কেমন বরফ হচ্ছে কেন? এরশাদও উত্তর দিল না। সে এগিয়ে চট করে ঘরে গেল। খাটের বিছানার চাদরে একটানে হাতে নিল। নিয়ে পৃথিলার কাছে এসে পেঁচিয়ে চট করে কোলে তুলে নিল। নিয়ে এক সেকেন্ডও দাঁড়ালো না, বৃষ্টি কাদা পানির মধ্যেই খাটের দিকে দৌড়ে গেল। তার পিছু পিছু জাফর ইমরানও গেল। এই ঝড় বৃষ্টি পেরিয়ে কিভাবে নৌকা সদরঘাট পর্যন্ত এরশাদ আনলো পৃথিলা জানলো না। সে তখন বাবার কোলে মাথা রেখে তিন দুনিয়া ভুলে বেহুশ হয়ে নৌকায় ছাউনির ভেতরে। নিঃশ্বাস পড়ছে খুব ধীরে ধীরে। ডাক্তাররা দেখে আটকে উঠে বলে, এই রোগীকে তো বাঁচানো যাবে না। এরশাদ শাহবাজের মতো না। যদি হতো তাহলে ডক্টরের মুখ এখনই বিগড়ে যেত। তবে এরশাদ এরশাদই। তাই এগিয়ে ডাক্তারের সামনে সোজা দাঁড়ালো। দাঁড়িয়ে তার স্বভাবমতো শান্তভাবে বলল, আপনাদের সাথে যা আছে করেন করেন আমরা দোয়া করব। রোগী যেন কিছু না হয়। হলে এই যে আসতে কলিজা কাঁপলেন, এই জন্য আপনার কলিজা আমি নিজ হাতে পিস পিস করব। ডাক্তার আতঙ্ক নিয়ে দৌড়ে ভেতরে গেল। সারেংবারের মানুষের সাধারণ এই গ্রামে কারোরই অজানা নেই। তাই তো পৃথিলাকে নিয়ে মুহূর্তে পুরো হাসপাতালে তুলহুড় পড়ে গেল। এর মধ্যে জাফর হাসপাতালের চেয়ারেই শরীর ছেড়ে দিল। এরশাদ গিয়ে ধরলো। জাফর শ্বাস ফেলেছে হাঁপানি রোগীর মতো। সেইভাবে বলল, আমার মেয়ে এরশাদ, আমার মেয়ে, কিছু কর। আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না, বাঁচতে পারবো না। এরশাদ কিছু বলল না। জাফর জাপটে ধরে চুপচাপ বসে রইল। আর এই বসে থাকতেও ফজরে আজান পড়ল। আর সবাইকে অবাক করে দিয়ে পৃথিলার শরীরের তাপমাত্রা ফিরে আসতে লাগলো। নার্স এসে দৌড়ে বলে গেল, যেতে জাফরের কোলে চাই যেন পানি ফিরে এলো। আর আসতেই কাঁপতে কাঁপতে এগিয়ে পৃথিলার দিকে গেল। তবে এরশাদ সেদিকে গেল না। সে এলো বাহিরে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। সে বৃষ্টির মধ্যেই পা ছাড়িয়ে হাসপাতালের সিঁড়িতে বসতো। আর বসতে খেয়াল করলো তারা তো একা আসেনি, কালাম জয়তুনের আরও লোক এসেছে। এই ঝড় বৃষ্টির রাতে একা নৌকায় ঠিক রাখা সম্ভব না, তাই তারাও এসেছে। আর ছোট চাচার আহাজারি সবাই ঠিকই শুনেছে। বাসায় যেতে দেরি হবে, তবে জয়তুনের কথা কানে তুলতে দেরি হবে না। তাই হাত বাড়িয়ে কালামের কাছে ডাকলো। কালাম আসতেই বলল, সিগারেটের ব্যবস্থা কর। আর এই হাসপাতালের সব কথা এই হাসপাতালেই শেষ। যদি জয়তুনের কানে গিয়েছে, এর সাথে আগুনের চুলা আবারও জ্বলবে, ভালোভাবেই জ্বলবে। জয়তুনের ভাবে ফিরে এলো সকালে ঘুম থেকে উঠে সবে শুনলো। শুনে স্বভাব মতো খিকখিক করে না হেসলেও তবে হাসলো। হেসে শাহবাজকে বলল, আজিজকে খবর পাঠা আমার সম্বন্ধে রাজি। আর 4 দিনে আলাউদ্দিনের নামে বড় দোয়া রাখবো, তারাও দাওয়াত পাঠা। গ্রামের এক ঘরও যেন বাকি না থাকে। আর ঘটকে আসতে বল, আমি এরশাদের জন্য মেয়ে দেখব। বাঁচি আর কয়দিন তার ঠিক নাই, মরার আগে গলায় ঘন্টা বেঁধে যায়। তা না হলে ওঘাটে ডুবে মরতে সময় লাগবে না। জয়তনগিরিতে শাহবাজের তেমন ভাবান্তর হলো না, বরং সে আরাম করে শুতে গেল। সারা রাত ঘুমায়নি, তাই ফট করে বিছানায় শুলো। আর শুতেই চমকে উঠল, পুরো বিছানা ভেজা। যেন তেন ভেজা না, পানিতে চুপসে আছে। সে চেঁচাবে, তখনই আয়না ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। স্বভাব মতো আস্তে কোমল সুরে বলল, এত ঝামেলায় জানালা লাগাতে ভুলে গিয়েছিলাম। এলোমেলো ঝড়, সব ভিজে শেষ। রোদ একটু উকি দিক, ঠিক ছাদে দিয়ে দেব। শাহবাজ পুরো কুচকে তাকালো। তার তাকানো পুরো উপেক্ষা করে আয়না আলমারি খুলে চেয়ার টেনে কোমরে পাকিয়ে আলমারির সামনে বসলো। ফিরোজ রঙের কাপড়ের আড়ালে কোমরের ভাঁজগুলো উকিচুকি দিয়ে শাহবাজের চোখে ভাসলো। আর ভাসতে ভাসতেই আয়না নড়ে চড়ে উঁচু নিচু হয়ে ভাঁজ করা কাপড়গুলো আবারও ভাঁজ করতে লাগলো। ফরহাদের ঘুম ভাগলো কিছু হইচয়ে। তাদের বাড়িতে হইচই হয় বড় ভাই তাদের ছেলে বিয়ে এলে, তা না হলে বাকি সময় বেশিরভাগই নিশ্চুপ চুপচাপ। বাচ্চা কাচ্চা নেই, 3 জন মানুষ মাত্র। কাজের লোক অবশ্য আছে, তবে তারা নিশ্চয়ই হইচই করে বাড়ি মাতিয়ে রাখবে না। তাই হঠাৎই হইচইয়ের কারণ তার মাথায় এলো না। অবশ্য মাথায় যে বিশেষভাবে ঘামালো তেমনও না, বরং নিজের মতোই ঘুম থেকে উঠে গোসল করে একেবারে স্কুলের জন্য তৈরি হলো। হতে হতে সে বুঝলো বাড়িতে শুধু হইচই না, কোনো খুশির আমেজ চলেছে। ফাতেমা তো যেমন তেমন, আব্দুল আজিজও দেখলো খুশি ঝিলমিল করেছে। তার মা সবসময়ই এমনই, ছোট ছোট করে কোনো কারণেই গা ভাসিয়ে খুশি হতে পারে।
তবে তার বাবার কারণ কি, সেটা ভাবতেই না ভাবতেই ফাতিহা মিষ্টি নিয়ে এলো। ফরহাদ সেই মিষ্টি আর দুইজনের দিকেই পুরো কুচকে তাকালো। ফাতিমা হাসলো। দুটো ছেলে পেটে রেখেছে, দুটোই হয়েছে এইরকম। বড়টা নরম কোমল, ছোটটা হয়েছে আগুন গরম। আগুন গরম হলেও মনটা খুব ভালো, এতটাই ভালো সবাই কিন্তু দেখলেই চট করে বুঝতে পারে না। এটা বোঝার জন্য তার ছেলের কাছে আসতে হবে, তাকে বুঝতে হবে। ফাতিমা হেসেই মিষ্টি তুলে গেলেন। ফরহাদ দেখে বিরক্তিমাখা কণ্ঠে বলল, সাত সকালে মিষ্টি খাবো না? একটা খা, অর্ধেকও না। আমার জন্য খা। তোমার জন্য হলে তো কথাই ছিল না। তবে এই মিষ্টি তোমার জন্য না। তাহলে বল কার জন্য? আমার কোনো দরকার তো এত বলা বলি। সরো, আমি বেরোবো। ফাতেমা সরল না, বরং মিষ্টির কোনা ভাঙলেন। ভেঙে বলতে গেলে জোর করে ছেলের মুখে পুড়ে পড়লেন। ছেলে পর হবে সেই খুশির মিষ্টি। ফরহাদ শুনে তেমন ভাবান্তর হলো না। এমন হবে আগে অনুমান করেছে। তার বাবা কিছু চাইবে আর হবে না, এটা খুব কমই হয়েছে। তাই মিষ্টিটুকু স্বাভাবিকভাবেই গিলে এগিয়ে পানি খাবে তখনই কেন জানি বিনার সেই দিনের সকালের মুখটা ভেসে উঠল, যে ঝরঝরিয়ে কেঁদে বলেছে, ফরহাদ ভাই আমি পরীক্ষা দিতে চাই। ফরহাদ পানি খেলো না, গ্লাস রাখলো, রেখে মায়ের হাতের বাটি থেকে নিজেই বাকি মিষ্টিটুকু খেয়ে নিল। ফাতেমা খুশি হয়ে গেল। খুশিতে ঝিলমিল করতে করতে বলল, তোদের স্কুলে নতুন শিক্ষক কি জানো না? ওর তো অবস্থা ভালো না। এরশাদরা নাকি রাতে সদরে নিয়ে গেছে। ফরহাদ আবার উপর কুচকে তাকিয়ে বলল, কাকে নিয়ে গেছে? ওই যে নতুন মহিলা ম্যাডাম। কেন? কি জানি বাপু, এত খবর তো জানি না। সাত সকালে দই মিষ্টি নিয়ে সারেংবাড়ি থেকে খবর এলো, দাওয়াত এলো, তখন শুনলাম। ফরহাদ আর কিছু বলল না। এই মেয়ে তো দেখা যায় ঝামেলার গোষ্ঠী নিয়ে এসেছে পর থেকে একটার পর একটা লেগেই আছে। ফাতিমা মিষ্টির বাটিটা টেবিলে রাখলো। সেই ছোটবেলায় একবার দেখেছিল বিনাকে। বাসার স্কুল ছাড়া তেমন বেরোয় না, তাই আর দেখাও হয়নি। তবে শুনেছে গায়ের রং খুব একটা পাকা না। তাদের বড় বউ আবার বিশ্ব সুন্দরী। সেই সুন্দরের দেমাকে শ্বশুরবাড়িতে টিকতে পারে না। শ্বশুরবাড়ি লাগে খ্যাত ঝামেলা। তাই জাতের মেয়ে কালো হলেও ভালো। তাছাড়া ফরহাদও যে এখনও কোনো বিরক্তি দেখাচ্ছে না এই অনেক। তাই রেখেই বলল, দাওয়াতে সবাই মিলেই যাব। বড় বউকে আজই খবর পাঠাবো। তোর আব্বা বলল টুকটাক কথা বলার সেই দিন বলবে। আর আমরাও এই সুযোগে একটু দেখে আসলাম। ফরহাদ আবারও উত্তর দিল না। সে বরং মোজা নিয়ে খাটে বসলো। কালকে সারেংবাড়ি যায়নি, স্কুল থেকে সোজা জানাজায় গিয়েছে। এমন বৃষ্টি, তাই সোজা আবার সেখান থেকে বাড়ি এসেছে। ফাতেমা ছেলের দিকে তাকাতে মনে মনে বললেন, মাশাআল্লাহ, স্কুলের জন্য পরিপাটিভাবে এই যে যখন তৈরি হয় কি সুন্দর লাগে যে, মনে হয় বিলেত থেকে ফেরা সাহেব। সে সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সন্তানের দিকে। মায়েদের মুগ্ধ চোখে তাকাতে নেই, নজর লাগে। সে চোখ ফিরিয়ে বলল, বিনাকে তোর পছন্দ হয়তো ফরহাদ? ফরহাদ একথা শুনে হেসে ফেলল। হাসার অবশ্য কারণ আছে। তার আবার বিনার সেই দিনের কথা মনে পড়েছে, যে চোখ মুখ ফুলিয়ে বলেছে, তাছাড়া আপনাকে আমার পছন্দও না। সে হেসে দেওয়াল ঘড়ির দিকে একবার তাকালো। এখন বেরোবে, একবারে সদর ঘুরে আসা যাবে। অবশ্য যেহেতু এরশাদ আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তবুও উঠল, মেয়েটার সমস্যা হবে না জেনে। তবে এরশাদের খবর কি? তাই ঝট করে বাকি তৈরিটুকুও হতে লাগলো। ফাতিমা থেকে অবাক কণ্ঠে বলল, কি বলছি তোর কানে না যাচ্ছে না? না। না মানে? না মানে নাই হয় মা। ফাজলামি করছিস? আমি কখনো ফাজলামি করি? ফাতেমা হাল ছাড়লো, ছেড়ে বলল, নাস্তা খেয়ে যা অন্তত। ফরহাদ জুতো পরে বের হতে হতে আগের মতোই বলল, না। ফরহাদ সদর যখন পৌঁছালো ঘড়ির কাঁটা 9টার ওপরে। এরশাদ হাসপাতালে নেই। সে অবাকই হলো। তার চেয়েও অবাক হলো ছোট চাচাকে দেখে। প্রীতিলা বেহুশের মতো ঘুমোচ্ছে, কালকের চেয়ে অনেকটা ভালো। এখন অবশ্য কারোর সাথে কথা বলেনি, তবে ঠিক আছে। সেই ঠিক আছে মেয়েটার পাশে অক্লান্তভাবে ছোট চাচা বসে আছে। সারা রাতে নির্ঘুম দেখেই বোঝা যাচ্ছে, একদিনেই দেখে মনে হচ্ছে বয়স দ্বিগুণ হয়ে গেছে। ছোট চাচার নরম মনের মানুষ, ভেতরে মায়াবহপতে ভরপুর। তবুও অচেনা একটা মেয়ের জন্য এতটা কাতর চোখে লাগার মতোই। আর তার চোখেও বলতে গেলে ভালোভাবেই লাগলো। আর লাগলো বলে খুব সহজে বুঝলো এখানে শুধু এরশাদ না, অন্য কোনো ঘটনা আছে, অবশ্যই আছে। তবে সেটা কি ফরহাদ বুঝতে পারছে না। তাই আর কিছু না পেলেও ইমরানের দিকে ঠিক চোখ পাকিয়ে তাকালো। বাচ্চা আছে, তাই হয়তো রাতে সাবিহা আসতে পারেনি। তুই বেটা দূরে দূরে কেন? তোর বইয়ের সখী বাড়িতে গেঁথে রেখেছিস, দায়িত্বের বেলায় সারেংবাড়ির ঘাড়ে কেন? ইমরান অবশ্য দেখলো না। সে আছে মাইন্ড কার্ড চিপাই, কিছু না বলতে পারে না কিছু করতে। তবে এই মেয়ের কপালে ভোগান্তি আছে। ছোট ছোট চাচার অবস্থা না বোঝার কিছুই না। তবে এরশাদ ভাই শান্ত নিষ্ঠুপের মাঝেও যে পাগলামি কাল রাতে তারা দেখেছে, এত বছরে এরকম পাগলামি এরশাদ ভাইয়ের মাঝে কখনো দেখেনি।
ঝড় বৃষ্টিকেও সে হার মানিয়েছে সাবিয়াকে সমাধান করতে হবে আর সাবধান করতে হবে। আর সবচেয়ে ভালো হয় মিঠাপুকুর থেকে পৃথিলা চলে গেলে, কেননা জয়তুন সব মানবে, সারেংবাড়ির দিকে আঙ্গুল উঠাবে, এমন কিছু সে কখনো হতে দেবে না। তাই পৃথিলার হাজার গুণ থেকে তার সব গুণ ঢাকা পড়বে তার তালাকে। গ্রামেগঞ্জে তালাকপ্রাপ্ত মেয়েকে সবাই বাঁকা নিচু চোখেই দেখে। ফরহাদ ইমরানের দিক থেকে চোখ ফিরিয়ে জাফরের কাছে এগিয়ে গেল, গিয়ে বলল, অসুস্থ হয়ে যাবে তো, তুমি বরং বাসায় চলে যাও, আমি কিছুক্ষণ আছি, তাছাড়া ইমরান তো আছেই। জাফর হাসলো, হাসিটা অবশ্য মলিনভাবে বলল, মেয়েটা এখনো কথা বলেনি, কথা বলুক, তারপর দেখি ডক্টর কি বলে। ভয় নেই, তুমি বাসায় যাও, আমি আছি তো। না, আমি থাকি, বাসায় গিয়ে শান্তি পাবো না। ফরহাদ জাফরের মুখের দিকে তাকিয়ে রইল। তাকে সন্দেহ পাকাপোক্তই হলো, তাই হেসে বলল, এরশাদ কই? এক ছেলে এসে কি যে বলল, তারপর ডাকঘরের দিকে গেল, আমাকে শুধু বলে গেল যাবো আর আসবো। ফরহাদ পুরো কুচকে তাকালো, এই ছেলের পাতায় আসলে চলছে কি? সে তাকিয়ে বাইরে এসে দাঁড়ালো। গতকাল টানা পুরো দিন রাত বৃষ্টি হয়ে আজ আকাশ বড় ক্লান্ত হলেও সূর্য এখনো উকি দেয়নি, নিবু নিবু হয়ে অন্যরকম কেমন একটা কোমল আলোয় চারিপাশে আচ্ছাদিত হয়ে আছে। সেই আচ্ছাদিত আলোয় এরশাদকে আসতে দেখা গেল, হাতের মুঠোয় সব সময়ের মতো সিগারেটের, গায়ে কোচকানো সাদা শার্ট, কালো প্যান্ট, যার অর্ধেক কাদায় মাখামাখি, খোঁচা খোঁচা ছোট ছোট চোখগুলো এলোমেলো, মুখটা ভয়ঙ্কর, গায়ের রং শ্যামলা হলেও এরশাদের শরীর বেশ শক্ত সামর্থ্য। আসলে তাদের দুই ভাইয়ের গড়নই এমনই। তাদের বাবা মানে জসিম চাচার গড়নও এমন ছিল, শক্তপোক্ত। তবে জাফর চাচা আলাদা ধাঁচের মানুষ। তিনি শুধু স্বভাবের নরম কোমল না, দেখতেও গড়নের কোমল। তবে আশ্চর্যের বিষয়, এই শক্ত সামর্থ্য শরীর নিয়ে এরশাদকে কখনো মারামারি বা ঝগড়ায় জড়াতে দেখা যায়নি। সে শান্ত মার্জিত। আজ পর্যন্ত গ্রামের কেউ এরশাদকে মারধর রাগ জেদ করতে দেখেনি। বরং ছোটবেলা থেকেই মারামারি কাটাকাটিতে সবার পরিচিত ছিল ফরহাদ আর শাহবাজ। গ্রামের কোনায় কোনায় এমন অনেক গল্পই আছে। তবে কলেজের পরে ঢাকা থাকার সুবিধায় তারটা ঢাকা পড়ে গিয়েছে, শাহবাজেরটা এখনো পুরোদমে চলেছে। তবে এরশাদ তাকে ফরহাদ আর এখন পুরোপুরি বুঝতে পারে না। ডাকাতের ঘটনার পর থেকে সে অন্যরকম। এর সাথে সে স্বাভাবিকভাবে ফরহাদের পাশে দাঁড়ালেও আজ সিগারেটে এগিয়ে দিল না, নিজের মতো শুধু বলল, কখন এসেছিস? এই তো এখনই। স্কুলে যাবি না? যাব। ওই ব্যাপারে হেড স্যারের সাথে কথা বলিস? বলবো। তাহলে যা। ফরহাদ হেসে বলল, তাড়িয়ে দিচ্ছিস মনে হয়? এরশাদও হাসলো, হেসে বলল, হ্যাঁ দিচ্ছি। জানতে পারি কেন? কাউকে সহ্য হচ্ছে না। ফরহাদ আবারও হাসলো, হেসে নিজে এরশাদের হাত থেকে সিগারেটটা টেনে নিল। নিতে নিতে বলল, কার চিঠি এসেছে? ছোট চাচা পেরুককে, সাবিহার বাবার। চিঠি আসছে না, হাওয়ায় উড়িয়ে দিয়েছিস। এরশাদ নির্বিকারভাবে পকেট থেকে চিঠি বাড়িয়ে দিল। ফরহাদ ঠোঁটে ভাঁজে সিগারেট রেখে হাতে নিয়ে ভাঁজ খুলে চোখ বুলালো। জাফর, কেমন আছিস? অবশ্য মেয়ে আছে, এখন মনে হয় না খারাপ আছিস। তবে শুনেছিস হয়তো তার খুন হয়েছে, আর পুলিশ পৃথিলাকে খুঁজছে। খোঁজাটা সমস্যা না, এসবে কথা বললেই মিটমাট হয়ে যাবে। তবে সমস্যা হলো, কেসটা মনে হয় শালার বর্তমান স্বামী হাতে নিচ্ছে। এমনকি পৃথিলার সব বন্ধু বান্ধবদের খুঁজে বের করেছে। শালা সাবিহাকে চিনত, আমার মেয়ে হিসেবে না চিনলেও ওর বান্ধবী হিসেবে চিনত। যে কোনো সময় আমার বাড়িতে আসবে। এখন তুই বল, আমার কি করা উচিত? শালা যদি জানে পৃথিলা মিঠা পুকুরে আগুন লাগিয়ে ফেলবে, আর যেই সত্য পৃথিলা আজ পর্যন্ত জানে না তা জানবে। আর জানতে পারলে পৃথিলা মিঠা পুকুরে 1 সেকেন্ডও থাকবে না। এখন তোদের যা ভালো মনে হয় করে আমাকে অতি শীঘ্রই জানা। ইতি, ইমদাদুল হোসেন। ফরহাদের ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট পড়ে গেল, পড়তেই অবাক হয়ে তাকালো। এরশাদ অবশ্য স্বাভাবিকভাবে বলল, সারেংবাড়ির আসল লোক তো। ফরহাদ কথা বলতে পারল না, তার সব মাথার উপরে দিয়ে যাচ্ছে। সব গেলেই শেষ প্রথম দিনের চিঠির শায়লার রহস্য ভালোভাবেই বুঝলো। তাই তো থমকে দাঁড়িয়ে রইল। ছোট চাচার এত কাহিনী আছে সে তো ভাবতেই পারছে না। এরশাদ অবশ্য ফরহাদের ভাবা না ভাবা নিয়ে মাথা কামালো না। সে টেনে ফরহাদের হাত থেকে চিঠি নিয়ে বলল, নাস্তা করেছিস? ফরহাদ থমকে দুপাশে মাথা নাড়ল। এরশাদ দেখে তার মতো বলল, আমিও না, চল করে আসি। ফরহাদ নাস্তা করতে করতে সবে শুনল, শুনে কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারল না। তবে এরশাদ সেই চিঠিটা বের করে টুকরো টুকরো করে হোটেলের চুলোয় আগুনে জ্বালিয়ে সুন্দর করে নিজ হাতে 2টো চিঠি খিলল। একটা তার প্রিয় চাচার জন্য, যেখানে সব বক্তব্য ঠিক রেখে মূল জায়গায় লিখল, ঢাকার অবস্থা খারাপ, অনেক খারাপ, পৃথিলাকে সবাই খুনি ভাবছে। তাই কোনোভাবেই পৃথিলা যেন এখন ঢাকার দিকে না আসে। সব একটু ঠান্ডা হোক, তারপর ওকে একেবারে নিয়ে এসে মিটমাট করে ফেলা হবে।
আর দ্বিতীয় সাবিহার বাবাকে, যেখানে খুব দরদ দিয়ে লিখলো পৃথিলা এখানে ভালো আছে, আমিও ভালো আছি, অনেক অনেক দিন পরে একটু ভালো আছি। আর কেউ না জানুক, তুই তো জানিস। তুই বন্ধু হয়ে বন্ধুর কাছে হাত পাতালাম। শায়লা বা শায়লার বর্তমান স্বামী কেউ যেন জানতে না পারে পৃথিলা এখন কোথায় আছে। বিশ্বাস কর, এটা আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। শেষ বয়সে এসে মেয়েটা ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। তাই বন্ধু হয়ে বন্ধুর প্রতি এতটুকু দয়া কর, এতে আমার সবারই ভালো থাকবো। জয়তন বসে আছে চুপচাপ, সবসময়ের মতো বসা করে। সবসময়ের মতো বসলেও সবসময়ের মতো অবস্থা তার নেই। উপরে যতই শক্ত দেখাক, আলাউদ্দিনের মৃত্যু জয়তনকে ভেঙেছে, ভালোভাবেই ভেঙেছে। আর কেউ না বুঝুক, আম্বিয়া বোঝে। এই যে সকাল থেকে একা একা হাঁটতে পারছে না, দাঁড়ালেই শরীর কাঁপছে। আম্বিয়া বলতে গেলে একেবারে জড়িয়ে ধরে বসা করে এনে বসিয়েছে। তার মধ্যে সকালে গড়িয়ে দুপুরে গড়িয়ে এলো। না ছোট চাচা বাড়ি ফিরেছে, না ইরশাদ, এমনকি কোনো খবর পর্যন্ত পাওয়া যায়নি। অথচ জয়তুনের মুখের রং বদলে হলেও এরা দুনিয়া লুটিয়ে ফেলতো। অবশ্য আম্বিয়া নিজেও অবাক হয়ে আছে। ছোট চাচা যেমন তেমন, তবে এরশাদ ভাই, সে তার প্রিয় দাদিকে বলল কি করে? অসুস্থ ছিল, বুঝেছে। রাত বিরতে পাশাপাশি থেকে বিপদে ডেকে গিয়েছে, তাই বলে মাথায় করে নিয়ে বসে থাকতে হবে? কিছু একটা ঠিক নেই, কি নিয়ে? তখনই সাবিহা এলো। পৃথিলার টেনশনে চোখে মুখে শুকিয়ে আছে। অবশ্য ইমরান সকালে খবর পাঠিয়েছে, তবুও সে তো যেতে পারছে না। বাড়িতে তো কেউ নেই, মেয়েটাও কার কাছে রাখবে? এর জন্য আবার জয়তুন দাদি ডেকে পাঠালো। সাবিহা ভাবলো আলাউদ্দিন ফকিরের জন্য দোয়া পড়াবে, হয়তো তাকেও থাকতে হবে। কিন্তু সাবিহাকে অবাক করে জয়তুন শান্তভাবে বলল, তোর কি মাথা কিসে রে সাবিহা? সাবিহা বুঝতে পারে না, তাই একটু হেসেই বলল, কি হয়েছে দাদি? জয়তুন ইশারায় বসতে বলল। সাবিহা স্বাভাবিকভাবেই এগিয়ে বসলো। বসে জয়তুন বলল, স্বামী সারা মাইয়া নিজের মায়ের পেটের বোন হলেও বিশ্বাস করতে নাই। বউ জামাইয়ের সাথে ইটিস পিটিসে কত নাজির আছে, আর এখানে কোথাকার কোন সখী আকিল কি বেসা খাইছস নি? সামিহা মুখে কথা আসে না, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আল্লাহ, কি নোংরা কথা! পৃথিলাকে না চিনুক, ইমরানকে তো তার ছোটবেলা থেকেই চেনে। জয়তুন হালকা হাসলো, হেসে আম্বিয়াকে ইশারা দিল পান বানাতে, দিয়ে বলল, সুখে থাকলে ভূতে কিলাই, তোকে দেখে আমার এইটাই মাথায় আইলো। আচ্ছা ঠিক আছে, ইমরান আবার চিনি, তাই এলাকায় মানুষেরা ভালো চোখে দেখব। ও তো সারেং বাড়ির জন্য এখনো কেউ আঙ্গুল তুলে নেয়। তাইলে এমন মাইয়া, তার মধ্যে নাই মুরব্বী মাথার উপরে, একই সাথ একই ঘর, তুই বল কেমন দেখায়? সাবিয়ার মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে, তবু অনেক কষ্টে বলতে চাইল, পৃথিলা অমন মেয়ে না। তবে জয়তুল শুনল তো। সে হাত উঁচিয়ে ফিরিয়ে বলল, যাই হোক, তোদের আমি কখনো আলাদা ভাবি নাই। আমার কাছে বিনা যেমন তুইও তেমন, এরশাদ শাহবাজ যেমন ইমরানও তেমন। তাই সোজাই বলছি, এসব ব্যাপারে আঙ্গুল উঠালে তুই জয়তুনের পাবা না। কেলেঙ্কারি ঘটাই জয়তুন নাই, তয় যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা নাও। পরে বইল না, সময় থাকতে সাবধান করলাম না। সাবিয়া শূন্য দৃষ্টিতে জয়তুনের দিকে তাকিয়ে রইল। সে প্যাচ বোঝে না, তবুও জয়তুনের সোজা ইঙ্গিত ঠিকই বুঝল। বুঝে শান্তভাবেই উঠে দাঁড়ালো। দাঁড়াতে জয়তুন বলল, আমার কোনো কথা মনে নিও না, ভালোই চাই তাই বললাম। যাকে আলাউদ্দিনের জন্য দোয়া পইর। তুমি কিন্তু সেই দিনই চুলায় আগুন দিও না। বিয়ান হইতে এখানেই থাইকো, সবাই মিলাই থাইকো। সাবিহা হ্যাঁ না কিছুই বলল না। তার ভেতরে থেকে কেন জানি কাঁপুনি আসছে। বিয়ের পরে গ্রামের সারেং বাড়ি নিয়ে কত কিছু শুনেছে, তবে তাদের কোনো প্রকোপে তাকে পড়তে হয়নি, বরং ভালো সম্পর্কই ছিল। তবে আজ ঘৃণায় গা গলিয়ে উঠল। সেই ঘৃণা নিয়ে আর দাঁড়ালো না, চুপচাপ চলে গেল। সে চলে যাওয়া জয়তন চুপচাপই বসে দেখলো আয়নাও সাবিহার কাছে পৃথিলার খোঁজ জানতে এসেছিল, অথচ এসে এক নিকৃষ্ট জগতের নিকৃষ্ট মানুষকে দেখল, যারা কত সহজে মানুষকে দুমড়ে মুচড়ে ফেলে। কিছু দৃশ্য, কিছু অনুভব সে চুপচাপ বলে গেল অনেক কিছুই। কথাই আছে না, বয়স মানুষকে শেখায় না, শেখায় সময়। এই যে আয়না কয়েকদিনে কত কিছু শিখেছে। তাই তো ওই যে শান্ত মুখে বসে থাকা জয়তুনারা তার দিকে তাকিয়ে রইল, সে নিজেও সামনে সমান নীরবে, সমান গভীরে। পৃথিলা মোটামুটি ঠিক হলো দুপুরের পরে। ঠিক হতেই একরাশ অস্বস্তি তাকে ঘিরে ধরল। অজানা কতগুলো মানুষ তার জন্য কত কিছু করে ফেলেছে। এই দায় থেকে বাঁচবে কি করে? যারপর পৃথিলার অবস্থা বুঝলো। না বোঝার কিছুই নেই, মেয়েটাকে একটু একটু হলেও কিছুটা চিনতে পেরেছে। তাই হেসে বলল, কখনো সুযোগ হলে শুধু আসলে শোধ করে দিও কেমন? পৃথিলা তখন হেসেছে, বলতে গেলে মনির মুখে প্রাণ খোলা হাসি। হেসে বলল, আমার সেই সাধ্য নেই, আমি খুব সাধারণ একজন। তবুও এই সাধারণ একজনের জন্য এত করলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জাফর কিছুক্ষণ পৃথিলার ক্লান্ত মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে রইল।
যতক্ষণ জ্ঞান ছিল না ততক্ষণে অসংখ্যবার মাথায় হাত রেখেছে। এই সুযোগে যে আর কখনো আসবে না সে জানে, তবুও আবার এই যে ক্লান্ত মুখটা, এই মুখটায় পরম স্নেহ হাত বুলিয়ে দিতে ইচ্ছে করেছে। আর বলতে ইচ্ছে হলো, তুমি যে কি মা নিজেও জানো না। এই যে বিশাল এক শূন্যতা নিয়ে বেঁচে থাকা একজন মানুষ, তার হৃদয়ে এক টুকরো স্বস্তির আলো তুমি, যে আলো দিয়ে তাকিয়ে আজকাল শান্তির নিঃশ্বাস ফেলি। তবে মুখে বলল, আমার আসলে কি যে কি তা আমরা কেউই জানি না। তবে তোমার ধন্যবাদ গ্রহণ করা হলো। আর এত অস্বস্তি হওয়ার কিছুই নেই, মানুষ মানুষের পাশে থাকবেই। পৃথিলা আগের মতোই হাসলো, আর হাসতে হাসতেই চোখ গেল কেবিনের বাহিরে। ডাক্তারের সাথে এরশাদ কথা বলছে। বলতে বলতে এক পলক তাকালো, তাকে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল। নেওয়াটাই স্বাভাবিক। তবে পৃথিলার স্বাভাবিক মনে হলো না। এই চোখ দুটো অন্য কিছু বলে। আর এই যে অসুস্থ হয়েছে, বলতে গেলে এত অনেকক্ষণ, আর এই অনেকক্ষণের মাঝে লোকটা একেবারে জন্য কেবিনে আসেনি। অথচ স্বাভাবিক কর্মকাণ্ড হলে যে রোগী নিয়ে এত দৌড়াদৌড়ি, একটু সুস্থ হলে সর্বপ্রথম তাকে এসে দেখে। পৃথিলা নিজেও চোখ ফিরিয়ে নিল, নিতে এরশাদ তাকালো। আর যতক্ষণ সেখানে দাঁড়িয়ে কথা বলল, এক পলকে তাকিয়ে রইল। মিঠাপুকুরে আকাশ আজ মেঘের ঘনঘটা না থাকলেও সারেং বাড়িতে যেন থমকে আছে। সেই সব কিছুই ঠিক চলেছে নিঃছন্দে, তবুও যেন কিছু একটা ঠিক নেই। অথচ সব সময়ের মতো জয়তন দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ নিজের রুমে গড়াগড়ি করে তারপর তার ব্যতিক্রম হয়নি, নিজের রুমে গিয়েছেন। তবে সেই যাওয়াও যেন কিছুটা অন্যরকম। মিনাও আছে তার মতোই, রাতে ঘুমায়নি, তাই সারাদিন রুম থেকে আর বের হয়নি। তবে আম্বে আছে মহা ব্যস্ত হয়ে। তার তো আর বসে থাকলে চলবে না, এত বড় সংসারে ঘানি ঘাড়ি। তার মধ্যে আবার আলাউদ্দিনের আয়োজন, ঝামেলা তো কম না। তবে সে জানে এরশাদ ভাই আসলেই সব কাজ পানির মতো হয়ে যাবে, সব কাজ সুন্দর মতো করে ফেলার গুণ আছে তার। তবে ভেতরে বাড়ি তো আর তার ঘাড়ি। তার মধ্যে কুটুম বাড়ি থেকে মানুষ আসবে। আগে সম্পর্ক এক ছিল, এখন হবে মেয়ের বাড়ির কুটুম। এক দুই পদ পিঠা সামনে না রাখলে তো মান ইজ্জত যাবে। তাই তো চাল ভিজিয়েছে, বিকেলে ঢেকিতে কুটবে। সেই আয়োজন করছে ব্যস্ত হয়ে। আর ময়নামতি আছে তার তোষক বালিশ নিয়ে। অবশ্য নিজ হাতেই নিজে জগের পানি ঢেলে ভিজিয়েছে। শয়তানটা বোঝেনি বিনা কারণে ধমক দিল কেন। নিজেদের বেলা ঠিক 16 আনা, আর অন্যের বেলা 1 আনাও নেই। কথায় কথায় মিথ্যে বলেছিলে কেন, নাটক করেছিস কেন। আর এইদিকে এক একজন দুনিয়া ফালাফালা করে ফেলেছে, তাতে কোনো দোষ নেই। তাই ভেবেছিল, নেই এবার ঘুমা, ভেজা বালিশ ক্যাতাই সাথে ঘুমা। অবশ্য যেমন ভেবেছিল তেমন লাভ হয়নি। তখনই পুরী ডেকে পাঠিয়েছে, আর ডাকতেই চলে গিয়েছে। ফিরেছে একেবারে দুপুরের কাছাকাছি। ফিরে কয়টা নাকে মুখে খেয়ে অন্য পাশে চুপচাপ শুয়ে পড়েছে। এত বড় সারেং বাড়িতে রুমের অভাব কি আর আছে? বরং মানুষের চেয়ে থাকার জায়গায় বেশি। তাই নিজের কপালে আয়না নিজেই চাপিয়েছে। কোন দুঃখে পানি ঢালতে গিয়েছিল, এই যে নিজের দমাইতে এখন বের হচ্ছে। অবশ্য আম্বিয়াবু কে বলতেই প্রথমে পুরো কুচকে তাকিয়েছে। তাকানোর কারণ আছে। ওই শয়তানটা না বুঝলেও পুরো বাড়ির কোনা কঞ্চি আম্বিয়াবুর নখ দর্পণে। তাই জানালা যতই খোলা থাক, যতই ঝড় বৃষ্টি হোক, বিশাল রুমের খাটে পর্যন্ত যাওয়ার কথাই না। আর গেলেও আশেপাশে ভিজবে, তবে তোষক না। তাই কিছুই বলেনি। বাইরে থেকে জয়তুন বুড়ি 2জন লোককে ডেকে এনেছে। এনে সুন্দর মতো ছাদে তুললে কি হবে, সব ঝামেলা তো তার উপর দিয়েই যাচ্ছে। তাছাড়া এত সহজে কি আর শুকায়? রোদ উঠেছে নামমাত্র, অনেক কষ্টে উল্টেপাল্টে শুকাচ্ছে। এই পুরো বাড়ির সারিং বাড়ির নাতিদের থাকার জায়গার অভাব না হলেও তার আছে, তাই তো এই কষ্ট। এখন আবার সেগুলো নামানোর আয়োজন করেছে। আর সেই আয়োজনের ধুমধারাক্কা শাহবাজের গাঢ় ঘুমকে পাতলা হচ্ছে। আয়না বুঝতেই পারেনি, কেননা শাহবাজ ঘুমিয়েছে একেবারে সিঁড়ির সাথে রুমে। সিঁড়ি দিয়ে ওঠানামা সব তার কানে যাচ্ছে। আর যাচ্ছে বলে বিরক্তি নিয়ে ফট করে চোখ খুলে তাকালো। আর তাকাতেই ঝট করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে দরজা খুলে প্রায় ধরাম করে। সকাল থেকে সে ছিল দৌড়ের ওপরে। সংসারের কাজে ঝামেলায় সে অভ্যস্ত না। সব করে এরশাদ ভাই। তবে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তাদের কারো খবর নেই। দাদি সব ফেলালো তার ঘাড়ে। সেগুলো করতে করতে মেজাজ তার তুঙ্গে। সেই তুঙ্গে যাওয়া মেজাজ নিয়ে বাইরে এলো। আর এসেই তুঙ্গে যাওয়া মেজাজে আগুন লেগে গেল। তাদের বাড়ির দুলোকে ধরাধরি করে তোষক নামাচ্ছে। নামাক সেটা তার সমস্যা না। সমস্যা হলো তাদের সাইডে এক সিঁড়ির ওপরেই আয়না দাঁড়িয়ে, দু হাতে মুঠো করে বুক দুটো বালিশে চেপে ধরে রেখেছে। গায়ে সকলে ফেরচা রঙেরই কাপড়। তবে এখনো মাথায় ঘোমটা নেই। হয়তো দৌড়ঝাঁপে পড়েছে। তবে দু হাতে বালিশ চাপড়ে ধরে আঁচল কিছুটা পেকেছে। সেই বাঁকানোতে ফর্সা কোমরের কাজটা সকালের মতোই ঝুঁকি দিচ্ছে। হাজার বৈরিতা থাক, হাজার ঘৃণা থাক,
কবুল কবুলই, আর নিজের জিনিস নিজেরই। কেননা কবুলের শক্তি ওই যে কালো জাদুর মতো, ফট করে তো ঘাড়ে চাপে, তবে কাজ করে খুব ধীরে ধীরে। মানুষ বোঝে না, দেখে না, তাতে এমন কাবু করে, চাইলেও মোহ কাটা যায় না। আর শাহবাজ স্বীকার না করুক, নিজের অহমের কাছে মাথা নত না করুক, এই যে এই মোহে পড়েছে অনেক আগেই, তাতে কোনো সন্দেহ নেই। তাই যে উকিঝুঁকি মারা কোমরের সকালে তার সামনে ঠিক থাকলেও এখন এই মানুষদের সামনে বড়ই বেঠেক লাগছে। আর লাগতেই শাহবাজের মেজাজ পারদে আগুন লেগে গেল। ঠিক গিয়ে অবশ্য আয়নাকে কিছু বললো না, ওই যে বুকে মাথা রাখলো। তখন থেকে কিছু বলতে গায়ে লেগেছে। তাই না হলে শাহবাজের হাতে গরম দুধ ফেলা, তার তোষক পালিশকে পানি দিয়ে গোছালো, চুপচাপ বসে থাকতো। আচার না খেলে ব্যাং বানিয়ে ফেলতো। তাই ধর্মরিয়ে এগিয়ে গেল, গিয়ে শরীরের সব শক্তি দিয়ে তোষক ছুঁড়ে মারল। আয়না হতবাক হয়ে যেখানে ছিল সেখানেই নিচে বসে উকি দিল। তোষক একেবারে ধরম করে বসার রুমের গিয়ে পড়েছে। এই শয়তানের আবার হলো কি দেখতো, এখন আবার টেনে উপরে কে তুলবে? দৌড়, এমনিতেই সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে তার জান শেষ। তার হতবাক ব্যক্তিতে পরিণত হলো। এইবারে জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। কিছু করতে চাও তাও দোষ, না করতে চাও তাও দোষ। যতনের লোকও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে দিশে পাচ্ছে না। তাই একবার আয়না আরেকবার শাহবাজের দিকে তাকালো। শাহবাজ তার মতোই বলল, লাত্তি খাইবার না চাইলে ভাগ। যতনের লোক কিছু বলবে তার আগে আয়না বলল, ভাগ মানে? ওই তোষক এখন কে উঠাবে? সাথে আরেকটা আছে, আমারে মেরে ভূত বানিয়ে ফেললেও আমার দ্বারা সম্ভব না। শাহবাজ আয়নার কথার উত্তর দিল না, বরং ওই কাল লাগেনি কথা বলতে গিয়ে বালিশ দুটো আরো শক্ত করে জড়িয়ে ধরেছে, এমনভাবে আঁকড়ে ধরেছে যেন হিরে জহরের বাক্স। আর সেই বাক্স আঁকড়ে ধরতে গিয়ে তার নজরে অন্য কিছু পড়ল, আর পড়তেই আগুন চোখে জয়তুনের লোকের দিকে তাকালো। এই বেচারারা আয়নার দিকে ফিরেও তাকায়নি। তাদের সেই সাহস আছে জয়তুনের চোখ উপরে ফেলবে না, তাই তারা কিছুই বুঝলো না। তবে এবার ঠিক চলে গেল। আর যেতেই শাহবাজ একবার আয়নার দিকে কটমটিয়ে তাকালো, তাকে নিজের মতো আবার সেই রুমের দিকে গেল। আয়না শান্ত চোখে যাওয়া দেখলো। তার শান্তি এই শয়তানের সহ্য হচ্ছে না। সে জানে আরামে আরামে কাজ করবে, এটা বুঝি সহ্য হবে। খাটাসের ঘরে খাটাস বিড়বিড় করতে করতে আয়না নিজের রুমে গিয়ে বালিশ রাখলো। নিচেরটা আম্বিয়াবুর নজরে পড়লেই ব্যবস্থা হয়ে যাবে। তবে সাদের তোষকে করবে কি, তাই মুখ গোছে করেই আবার সাদে এলো। তোষক নিয়ে কতক্ষণ টানাটানি করলো, দুনিয়া উল্টে গেলেও তার দ্বারা সম্ভব না। তাই তোষকের উপরেই পা ছড়িয়ে কিছুক্ষণ বসে বসে বিকেলের আকাশটা দেখলো। দেখে সাবিহাদের বাড়িতে একটু উকিঝুঁকি মারলো। পৃথিলা আপাকে নিয়ে ফিরেছে না কেন সবাই? খবর তো এসেছে জ্বর নাকি কমেছে। তবে তার খুব ইচ্ছে একটু দেখতে যাওয়ার। তবে এই বাড়িতে তার ইচ্ছের মূল্য কে দেবে? উকিঝুঁকির পরে ছাদ থেকে কতগুলো লাল চন্দন কুড়োলো। সাইডের বিশাল গাছ ছাদে কি সুন্দর বিছিয়ে থাকে। সেই বিছানো থেকেই নিয়ে কতগুলো আঁচলে বাঁধলো। ছোটবেলা থেকেই কোথায় কোথায় থেকে কুড়িয়ে আনতো, এনে নারকেল তেলের বোতলে রাখতো। আর এখন কত ছুঁয়ে দেখার সময়ও নেই। তাই কতগুলো আঁচলে বেঁধে ফিরে যাবে, তখনই দেখলো শাহবাজ উঠে আসছে। আগের মতো চোখে মুখে বিরক্তির রেখা। সে রেখা নিয়ে আঙ্গুল তুলে আয়নাকে ডাকলো। আয়না ভয় ঢোক গিল। দোতলা ছাদ পুরোই খালি নিস্তব্ধ। ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিলে কেউ জানবেও না এই শয়তানের কাজ সাজি। তাই ঢোক গিলে শান্তভাবে এগিয়ে গেল। বেশি না অবশ্য, এই 2-3 কদম। আয়না 2-3 কদম এগোতেই শাহবাজ পাখিটুকু এগোলো। এগিয়ে স্বাভাবিকভাবে কোমরের দিকে ঘাড় কাত করে তাকালো। আয়না প্রথমে বুঝলো না, তাই শাহবাজের সাথে সাথে নিজেও কাত হয়ে তাকালো। তাকাতেই তার নজর পড়ল নেয়ে ঘেমে বিন্দু বিন্দু ঘাম নিয়ে চিকচিক করেছে তার ভরসা কোমর। আর নজর পড়তেই আবারও ঢোক গিলে ফট করে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আঁচল টেনে ঢেকে মুঠো করে ধরলো। শাহবাজ সব ঢঙই দেখলো। দেখে তার সেই চিরচেনা হাসি দিয়ে বলল, আহা ডাকছো কেন? ওই 1.5 ইঞ্চি কোমর আমাকে দেখবার জন্যই তো। জায়গার কাপড় জায়গায় থাকে না। দেখে হাত ছড়ক, ভালোভাবে দেখি। আয়না কোমরের কাপড় আরো শক্ত করে মুঠো করে ধরলো, করে আরো সাথে সাথে 2 কদম পিছালো। আয়না যেমন 2 কদম পেছালো, শাহবাজও 2 কদম এগিয়ে তার মতোই বলল, এই রং ঢং দেখিয়ে আমার মাথা খারাপ করতেই তো চাও? আমি বুঝি তো, লেতাবাবু তো আর না তোমার মতো 3-4 আনা। আয়না আমি এমনি হজম করতে পারি, তবে সমস্যা হলো তোকে পারছি না। গলার কাটার মতো বিঁধে গিয়েছিস। এখন না পারি ঢোকিলে হজম করতে, না পারি টেনে বের করতে। শাহবাজের একবার তুমি আরেকবার তুইতে আয়নার গলা শুকিয়ে এলো। আবার মাথা বিগড়িয়েছে ঠিক বুঝলো। আর যখন বিগড়িয়েছে তখন ওপর দিয়ে ঝড় যায়। আল্লাহ রক্ষা করো। কিন্তু এখন করেছেটা কি? সকালে করলেও এখন কথা বলেছিল। বালিশে তোষক ভিজিয়েছে। তাছাড়া কথা সত্য, তখন তাকে জ্বালানোর জন্যই কোমরটা ঠিক করে রেখেছিল।
শাহবাজ আরেকটু এগোলো, আয়না আরেকটু পিছলো, পিছিয়ে আস্তে করে বলল, দিনে দুপুরে তাড়ি খেয়েছেন আপনি? না, কাল লাগেনি। আপনার কাছে এলে আমি সবসময় মাথা ঠিক করে আসি, জানি তো। মাথা নষ্ট করার জন্য দু পায়ে পিছিয়ে দাঁড়িয়ে আছেন। আবার আপনি। আয়নার হাল ছাড়লো, ছেড়ে বলল, দেখেন কথায় কথায় এত হাবিজাবি বলবেন না। তাছাড়া আমার কোনো দরকার জাদুটোনা করার। আমি এমনিও সারেংবাড়ির বউ, অমনিও সারেংবাড়ির বউ। নতুন করে জাদু করে আর হবেটা কি? কথা সত্য। তাহলে বাড়ি কামড়াদের মাথা চিবোতে গেছেন কেন? আয়না অবাক হলো, অবাক হয়ে বলল, কি? এত সাধু সেজে তো লাভ নেই, সুন্দরী রূপসী রূপের আগুনে চলে, সেই জ্বালা নিভানো বুঝি। আয়না উত্তর দিল না, তবে তার গোল গোল চোখ দিয়ে পানি চিকচিক করলো ঠিকই। শাহবাজ সেই চিকচিক করা পানি দেখলো, দেখে আসলে বুঝলো এই মেয়ের শান্তি তার হজম হয় না। এই যে এত কত আরাম আরাম লাগছে। তাই হেসে স্বাভাবিকভাবে তোষকের কাছে গেল, মুড়িয়ে ঝট করে কাঁধে তুলতে তুলতে বলল, সারেংবাড়ির রূপসী বউ, এসে একটু সাহায্য করুন। যদি সিঁড়িতে উল্টে পড়ি তোষকে পানি ঢালার জন্য ওই 1.5 ইঞ্চি কোমর মুচড়ে ভাঙবো। আয়না কিছু বলল না, শান্তভাবে এগিয়ে গেল, গিয়ে পেছন থেকে ধরল। শান্তভাবে ধরলেও তার শরীর জ্বলছে। মানুষ মনে করে না তো এরা যেমন চায় তাই বলে। সেই বলায় সামনের জন মূল্য বাঁচলো, তাতে তাদের কিছুই যায় আসে না। তাই সেই দিন মাথার বাড়িটা ফোরানোর জন্য আফসোস হলো। মহাজন চাচাই ঠিক, এদের প্রতি দয়া করলে কি হবে? এরা কারো প্রতি দয়া করে না। আর এই দয়াহীন মানুষটার জন্য আয়নার ভেতরে থেকে ঘৃণা উপচে পড়ল। আর পড়তে পড়তেই তার নজর গেল শাহবাজের পায়ের দিকে। ভারী তোষক কাঁধে নেওয়ার জন্য নিচে না দেখেই হনহনিয়ে এগিয়ে যাচ্ছে। আয়নার তখন কি হলো কে জানে, আঁচলে পাটটা মুখে নিয়েই খুলে চন্দনগুলো এক হাতে নিতে মহাজন চাচার একটা কথা কানে বাজতে লাগলো, মেয়েরা চাইলেই সব পারে। আর তখনই মুঠোর চন্দনগুলো আস্তে করে সিঁড়িতে ছড়িয়ে পড়ল। আর দিতে দেরি শাহবাজের পায়ের নিচে পড়তে দেরি হলো না। আর পড়তে শাহবাজ তোষক নিয়ে উল্টে পড়ল। আয়নার কলিজা খাবলে উঠল। গ্রামের সাথে সাথে মেয়ে, সে যতই খারাপ হোক কারো ক্ষতি তো চাইতে পারে না। তাই সেই দিন যেমন ঠিক মুহূর্তেই মতো ঘুরে গিয়েছিল, আজও গেল। আর যেতেই দৌড়ে ধরতে গেল, যেই চন্দন শাহবাজের জন্য ছড়িয়ে দিয়েছিল সেই চন্দন তার উপরে হড়কে গেল। উল্টে পড়ে শাহবাজের তেমন কিছুই হয়নি, তবে আয়নাকে পড়তে দেখে উঠে দাঁড়ানোর আগেই চাপড়ে ধরল। সোজা সিঁড়ি ধরে আর ব্যালেন্স রাখতে পারল না, দুজনেই গড়িয়ে পড়ল। এই গড়িয়ে পড়ায় আয়নার কিছুই হলো না, বরং সে শাহবাজের বুকে দু হাতে শক্ত দেওয়ালের মাঝে। তবে শাহবাজ পড়ার সময় এক পাশে করে রেলিংয়ের ধারে এক হাত ধরাম করে লাগলো। জয়তন ব্রু উঁচু করে চোখ মুখে কিছুটা বিস্ময় নিয়ে আয়নার দিকে তাকালো। সে দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়ে, গায়ে কাপড় কুচকানো, এলোমেলো, চুলের খোপাও এলোমেলো, যেন এক ঘূর্ণিঝড় গেছে তার উপর দিয়ে। আর সবচেয়ে বড় কথা, চোখে চিকচিক করছে পানি, নাকও টানছে কিছুক্ষণ পরপর। যতদূর দেখছে ব্যথা পেয়েছে তার নাতি। তো এইটার এমন ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি আসার মানেটা কি? তাই সে বিস্ময় নিয়ে বলল, তুমিও ব্যথা পাইছো নি? আয়না দুপাশে মাথা নাড়ল। জয়তন বিরক্তি চোখে দেখল। এর সাথে বিয়ের আলাপের পর থেকেই যত গন্ডগোল শুরু হয়েছে। আলাউদ্দিন বলল, সোনা কপালি, যে ঘরে চাইবো ঘর আলো হইব। আলোর কোনো লক্ষণ তিনি দেখছেন না, বরং একটার পর একটা কেচ্ছা চলছে তো চলছে। আর এই চলতেই সারেংবাড়ির আলো দূর দূর পর্যন্ত চোখেও ঠেকছে না, ঠেকেছে ঘুটঘুটা অন্ধকার। তাই বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে নিতেই শাহবাজ মুখ পাকিয়ে হাসল। সে বসে বসে বালতির ঠান্ডা পানিতে হাত ভিজিয়েছে। অবশ্য ভালো করেই জানে এই ভেজানোতে কিছু হবে না, হাত শেষ, ভালোভাবেই শেষ। পাকার রেলিং বাড়ি খেয়েছে শক্তভাবেই, তাই ভার হয়ে আসছে। এখন শুধু ভার হলেও কিছুক্ষণ পরেই শুরু হবে টানটানানি। তাই মুখ বাঁকিয়ে হেসে বলল, ব্যথা পাবে কেন রে বুবু, কাতার মতো পেঁচিয়ে রেখেছি। ঝড় তুফান না যাওয়া তা তো গেল আমার উপর দিয়ে। বিনা আয়নার পাশে দাঁড়ালো। আজকাল কোনো কিছুই তার ভালো লাগছে না, তবুও শাহবাজের কথা শুনে কয়েকটা দিন পরে একটু ঠোঁট টিপে হাসলো। আম্বিয়া শাহবাজের পাশে বসা, বালতিতে সেই বলতে গেলে জোর করে হাত ভিজিয়ে রেখেছে। তা না হলে কোনো কিছু নিয়ে এই বান্দার মাথা ব্যথা আছে, দেখা যাবে এই হাত নিয়েই দিব্যি পুরো বাড়ি ঘুরেছে। তাই শাহবাজের বাহুতে একটা থাপ্পড় মেরে বলল, অন্তত ছোট বোনের তো লেহাজ কর। শাহবাজ চোখ কপালে তুলে বলল, সত্যি তো সত্যিই তো লেহাজের হলোটা কি? যা হয়েছে তাই তো বলছি, তাই না আয়নামতি? আয়না কিছু বলবে তো ভালো, চোখ তো তুলিতে তাকাতেও পারছে না। তবে তার ফুপানি আরেকটু বাড়ল। কেন ফুপাচ্ছে সে নিজেও জানে না। নাতিদের জন্য জয়তনের 7 খুন মাপ। তাই শাহবাজের কথা জয়তনের কিছুই এলো গেল না, বরং পা ছাড়িয়ে আরাম করে বসতে বসতে বলল, তোর বউ কাতার মতো ধরবি না ল্যাপের মতো আরামে আদরে নরমে ধরবি, সেটা তোর ব্যাপার। তবে ভাত খাস না ছাই খাস, একটা তোষক জামাই বউ মিলে নিতে পারিস না, গড়াগড়ি করে কাহিনী করস, আবার বড় বড় কথা।
শাহবাজ আগের মতোই হাসলো, যেন তাদের কথাই দুনিয়ায় মজা পেয়েছে। হেসে আয়নার দিকে একবার তাকালো। পরে এই মেয়ে আহাম্মক, কোনো নড়াচড়া নেই। শাহবাজের লম্বা চড়া শরীরের নিচে শক্তি লাঠির মতো সোজা হয়ে আছে। শাহবাজের হাত তখনও ঝাড়ি মেরে চিমচিম করেছে। তবুও এই যে খুব কাছে এরকম মুখটা শক্ত করে দেখতে ভালোই লাগলো। আর সেই ভালো লাগার মাঝে শক্ত লাঠির মতো পড়ে থেকেই কেমন যেন ফিসফিস করে ঠোঁট নড়িয়ে পড়ল, আমি কিছু করিনি। এই রামবলদ মেয়ের কাণ্ড কারখানায় আর তার এখন রাগ বিরক্তি আসে না, আসে হাসি। কি করে কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। সিঁড়ি ভরা চন্দন ছড়িয়ে ছিটিয়ে আছে, সে নিজেই দেখেছে ছাদ থেকে চন্দন কুড়াতে। তাই কিভাবে পড়েছে না বোঝার কিছুই নেই। তাই সেও তার মতো মাথা নাড়িয়ে বলল, ভাগ্যিস কিছু করিনি, তা না হলে এখন আমি অনেক কিছু করে ফেলতাম। বলে ঝট করে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে অবশ্য আয়নার দিকে একবারও তাকায়নি। তাকাতো কি করে? এই রামবলদ মেয়ে জানেও না গড়াতে গড়াতে কাপড় উঠেছে কোথায়। তাই তখনের কথা মনে করে শাহবাজ এখন হেসে বলল, বৌনিয়া গড়াগড়ি করেও কাহিনী করাও তো জানা তেন কথা না। আম্বিয়া আরো দুটো দিল হাতে, দিতে দিতে বলল, হইছে থাম, লাজ লজ্জার বালাই নাই। এখন হাত নিয়ে করবিটা কি সেটাই বল। দুনিয়াতে বাড়িতে দুনিয়ার কাজ, দুইজন তো হাসপাতালে গিয়া ফেরার নাম নাই। এখন এই হাত ডাক্তার ছাড়া ঠিক হইব না। হাসপাতালের কথা শুনতেই জয়তুন হাসলো, হেসে বলল, যা ডাক্তারের কাছে যা, রাত বেশি হইলে আর পাবি না। শাহবাজ কথা বাড়ালো না, এমনিতেও সে বেরোবে, সারাদিন কাজ ঝামেলায় বেরোনো হয়নি। তাই উঠতেই বিনা বলল, ছোট ভাই আমিও যাব। শাহবাজ পুরো কুচকে তাকালো, তাকিয়ে বলল, কই? পিতিলা আপাকে দেখতে। শাহবাজ নিজের রূপে ফিরে এলো, এসে তার মতোই বলল, কোনো দরকার নেই, দাদির শরীর ভালো না, চুপচাপ দাদির কাছে থাক। আম্বিয়াপু আছে তো, তাছাড়া দেখেই তো চলে আসবো। না মানে না। বিনার মুখ অন্ধকার হলো। একটা কদমও যদি নিজ ইচ্ছায় ফেলা যায়। তবে সবাইকে অবাক করে জয়তুন বলল, যা এই শাহবাজ নিয়ে যা। ও আয়নামতি, তুমিও যাবা নাকি? আয়না হা হয়ে গেল, এতক্ষণের প্রবানি ফুরুত হয়ে গায়েব হয়ে গেল। বাবারে, সূর্য আজকে কোন দিকে ডুবলো? ধুর, বারো ঝামেলায় সে তো খেয়ালই করেনি। শাহবাজ বিরক্তিমাখা কণ্ঠে বলল, কোন দরকার? আহা, যা তো নিয়া। আজ বাদে কাল যাইব শ্বশুর বাড়ি। এখন আর কই আবদার রাখবো? মায়াকো তো যত আবদার বাপ ভাইকো কাছেই। শাহবাজ আর কিছু বলল না, নিজের মতো বেরিয়ে গেল। যেতে যেতে বলল, নৌকায় আসি আমি। শাহবাজ বেরোতেই বিনাও নিজের রুমের দিকে গেল। যাওয়ার সময় টেনে আয়নাকেও নিয়ে গেল। এর যে অবস্থা, আগে একে তৈরি করতে হবে। আর যেতেই আম্বিয়া পানির বালতি হাতে নিতে নিতে বলল, কোথাকার কোন মেয়ে, তার জন্য সবার এত মাতামাতি, তোমার চোখে বাজে না? জয়তুন তার চিরচেনা খিক করে হাসলো, হেসে বলল, 2 দিনের গ্রামের মেহমান, করুক না একটু মাতামাতি। মেহমানদের নিয়ে মাতামাতি না করলে আল্লাহ নারাজ হয় রে আম্বিয়া। আম্বিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। প্রাণের সখা মরেছে 2 দিন, দেখা তার মধ্যেই শুরু হয়ে গেছে জয়তুনের জয়তুনগিরি। সন্ধ্যার পর ফরহাদ আবার এলো। এসে এবারও এরশাদকে পেল না। এই ছেলে বসে থাকিয়ে কখন ইটের ভাটায় কাজ পড়েছে, সেখানেই গিয়েছে নাকি। তাই সোজা পৃথিলার কাছে এলো। ছোট চাচা আগের মতোই আছে, তবে সকালের চেয়ে চোখে মুখে আরও শুকনো দেখালো। সে এগিয়ে বলল, কোনো সমস্যা ছোট চাচা? জাফর বড় একটা শ্বাস ফেললো। আসলে এই টেনশনে তার হাত পা ঘামছে। এরশাদ এক পাকে হাতে তুলে দিল। ইমদাদুল কি লিখেছে চিঠিতে? আর পৃথিলাকে খুনি ভাববে কেন? সে এখানে ছিল, তাছাড়া খুন তো করেছে জাফর। আর ভাবতে পারল না। রক্ত আর স্নেহের মাঝামাঝি পড়ে তার অস্থিরতা লাগছে। আর এত এত অস্থিরে চিঠি তো পড়েছে, তবে হাতে লেখা খেয়ালও করেনি। তাছাড়া সময় ভেদে মানুষের লেখার ধরনও পরিবর্তন হয়। ইমদাদুলের সাথে বলতে গেলে চিঠি আদান প্রদান হয় অনেকটা সময় পর পর। তাই ধরতেও পারল না। পৃথিলা নিজেও খেয়াল করেছে, ক্লান্ত ছিল, তবে দুশ্চিন্তাই না। হঠাৎ করেই কেন টেনশনে লোকটাকে জেগে ধরেছে। সাথে শীতে মানুষ, মুখাভাবে স্পষ্ট ফুটে উঠেছে। তাই সে একবার মুখ ফুটে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে কিনা। আর সে সবসময়ের মতোই স্নেহভরা মুখে হাসলো, হেসে বলল, তুমি চুপচাপ আরাম করো তো। আমাদের চারদিকে দুনিয়ারই কাজ, কত নানান ঝামেলা, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। পৃথিলা আর ভাবেনি। তাছাড়া ভাববে সেই অবস্থা তার বলতে গেলেও নেই। জ্বর নেই, তবে মাথা সোজা করতে পারছে না, কেমন যেন খোলা খোলা। আর এই কারণে ডক্টর আজকে আর তাকে ছাড়ার অনুমতি দেয়নি, একেবারে কাল। পৃথিলা শুনে খুব করে জাফরকে বলল, সবাইকে নিয়ে চলে যেতে, নার্স আছে, তাছাড়া সে থাকতে পারবে, এখন তেমন সমস্যা নেই। এরা শুনলে তো। আর শুনছে না বলে পৃথিলার অস্বস্তি কিছুতেই কাটছে না। ঋণের বোঝা বাড়ছে, আর এই বোঝা কমবে কি করে? জাফর ফরহাদের কথাই উত্তর দিল না, হালকা হাসলো, হেসে পাশের বেডে টেনে বসালো। ফরহাদ বসলো। বসতে চিঠির কথা মনে পড়ল। আর পড়তেই ছোট চাচার দুশ্চিন্তার কারণটাও বুঝতে বাকি রইল না। তাই মনে মনে বড় একটা শ্বাস ফেলে পৃথিলার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন? পৃথিলা হালকা হেসে বলল, ভালো।
আপনি বিপজ্জনক জ্বর বাঁধালেন কি করে বুঝতে পারছি না। হয়তো আপনাদের মিঠা পুকুর আমাকে পছন্দ করছে না। ফরহাদ হাসলো, হেসে বলল, এমনও হতে পারে, অনেক বেশি পছন্দ করে ফেলেছে। না, যেখানে পছন্দ ও শব্দ আছে সেখানে কষ্ট শব্দটা আসে না। ও, আপনি তো আবার জ্ঞানী মহীয়সী নারী বলেছেন যখন ঠিকই হবে। আপনিও বুঝি না। ফরহাদ আবারও হাসলো, হাসতে আয়না আর বিনা এসে দাঁড়ালো। আয়না স্বাভাবিকভাবে বিনার হকচকিয়ে গেল। সে ভাবেনি ফরহাদ ভাই এখানে থাকবে, জানলে কখনোই আসতো না। ফরহাদ অবশ্য স্বাভাবিকভাবেই একবার তাকালো, তাকে সোজা দাঁড়িয়ে সাইড হলো। যারপর হালকা হেসে অবাক মাখা কণ্ঠে বলল, তোরা এখানে? বিনা নিজেকে সামনে নিয়ে বলল, ছোট ভাই হাতে ব্যথা পেয়েছে। বিনার বলতে দেরি, ফরহাদের বসতে দেরি হয়নি। সে হেসেই বলল, ছোট চাচা সারেংবাড়ি, এবার ছাড়ো, এই সদরে একটা বাড়ি করে ফেলো। বিশ্বাস করো, যেইভাবে তোমার গোষ্ঠীর মানুষ সিরিয়াল বাই সিরিয়াল আসা শুরু করেছে, এছাড়া আর উপায় নেই, একদম নেই। মিনা কটমটিয়ে তাকালো। ফরহাদ ফিরে দেখলে তো, সে দেখলো আয়নাকে, যে তার সাথেই ঠোঁট টিপে হাসছে। তাই তাকেই বলল, কি খবর আয়নাবতী, সারেংবাড়ির ভাত কেমন লাগছে? আয়না মুখে কিছু বলল না, তবে আস্তে করে ঘাড় কাত করলো। এই কাতের অর্থ কি ফরহাদ বুঝলো না, তবে হাসলো জাফরও। হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, শাহবাজ কই? হাড়ের ডাক্তারের কাছে গেছে। জাফর আর কিছু বলল না, এগিয়ে গেল। পাগল ওইটা, নিশ্চয়ই মুখ ফুলিয়ে আছে। দাদি ছাড়া এটা কাউকেই চেনে না। ফরহাদ নিজেও যাওয়ার জন্য এগোলো। এখানে দাঁড়ালে তার মেজাজ খারাপ ছাড়া কিছুই হবে না। তবে দাঁড়ালো পৃথিলার কথায়। সে বলল, ফরহাদ সাহেব, বিয়ে কখনো হেলাফোলার জিনিস নয়। এখানে দুটো মানুষের জীবন সারা জীবনের ব্যাপার। ফরহাদ ফিরে তাকালো, তাকিয়ে আরেকবার বিনার দিকে তাকালো। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে চোখ ফিরিয়ে বলল, দুনিয়ায় সবকিছু হেলাফেলা। এই যে আপনি এত সিরিয়াস হয়ে ভালোবাসলেন, বিয়ে করলেন, সংসার সাজালেন, আপনাদেরও সারা জীবনের ব্যাপার হওয়ার কথা ছিল, হয়েছে? পৃথিলা মলিনভাবে হাসলো, হেসে বলল, আমার হয়নি বলে অন্য কারো হবে না এমন তো কথা নেই। সত্যি, তাই হেলাফেলারও সারা জীবনের ব্যাপার হবে না এমন কোনো কথা নেই। হয়তো হবে, আপনার চেয়েও ভালো হবে। তবে আমি তো এই হেলাফেলার বিয়ের জন্য জোর করছি না। এখানে যার যার পরিবারের মানুষ, সে পরিবারকে যদি কেউ বোঝাতে না পারে, তার দায় আমার না। বুঝলাম, অন্য বাড়ির মেয়ের দায় আপনার না। তবে এই যে হেলাফেলা বিয়ে, এই বিয়ের পরে সেই দায়টা কি নিবেন? ফরহাদ উত্তর দেয় না, শান্ত চোখে তাকালো। পৃথিলা আগের মতোই হেসে বলল, আমার সিরিয়াস বিয়ের সারা জীবনের ব্যাপার স্যাপার না হলেও এই কয়েকদিনের ছিল। আমার সব দায় তারই ছিল। আমার ভুল, আমার কষ্ট, আমার স্বপ্ন, কোনো কিছুই সে হেলাফেলা করেনি, বরং নিজে আগলে নিয়েছে। দয়া করে আপনার হেলাফেলার বিয়ে সারা জীবনের হোক, বাপের ঘাড়ের সব দায় ফেলে হলেও হোক। ফরহাদ আবারও উত্তর দিল না। উত্তর না দিলেও পৃথিলা সেই প্রথম দিনের মতোই শক্ত চোয়ালে দেখালো, চোখে আগুন দেখালো। দেখে বলল, রক্ত মাংসের তৈরি একটা মানুষের বিয়ে করেছেন, সে বয়সে ছোট হোক বা বড়। আগে সম্মান করতে শিখুন। আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছেন, তবে এই একটা জিনিসের বড়ই অভাগ, হয়তো কোনো কারণেই। তবে সব মানুষ এক হয় না। এই যে দেখেন, আমি কিন্তু দুনিয়ার সব পুরুষকে ঘৃণা করেছি না, অথচ মাপার যদি পাল্লা থাকতো, আপনার চেয়ে আমার ধোকার পাল্লার ওজন অনেক বেশি হতো। ফরহাদ মুখ পাকিয়ে হাসলো, হেসে আবারও কিছু বলল না। বিনার দিকে আবারও এক পলক তাকালো, তাকিয়ে চলে গেল। আর বিনা অবাক হয়ে আগের মতোই রইল। ফরহাদ তাই কারো কাছে ধোকা খেয়েছে নাকি? পৃথিলা বিনার অবস্থা বুঝে বলল, মেয়েদের জীবন, সেটা স্বপ্নের দুনিয়া হোক আর সংসারে, কোনোটাই ফুলে বিছানা হয় না, এবড়ো থেবড়ো কাটা যুক্ত। যে রাস্তায় যাও, ক্ষত বিক্ষত হতেই হবে। বিনা একটা শ্বাস ফেলে বলল, স্বপ্নের জন্য ক্ষতবিক্ষত হলেও কষ্ট লাগে না। তা লাগে না, তবে স্বপ্নের সেই ক্ষতবিক্ষত হতে হলে চেষ্টা করতে হয়। তুমি কি কোনো চেষ্টা করেছো বিনা? বিনা উত্তর দেয় না, অসহায়ভাবে তাকিয়ে থাকে। পৃথিলা সেই অসহায় চোখের দিকে তাকিয়ে বলে, আয়না আর তোমার মাঝে পার্থক্য কি জানো? সে কিন্তু তার জন্য কষ্ট করেছে, জীবনের সম্মান বাজি রেখে চেষ্টা করেছে, তবে ভাগ্যের কাছে হেরে গিয়েছে। তবে তুমি বিনা চেষ্টায় হেরে গেছো। আমি কি করব সেটা তোমার ঠিক করতে হবে। সে শক্তি কি আমার আছে? স্বপ্নের পেছনে দৌড়াতে হলে শক্তি লাগে না, লাগে ইচ্ছে। বিনা আর কিছু বলে না। আয়না এগিয়ে বিনার হাত ধরল, শক্ত করে ধরল। সারেংবাড়ির প্রতিটা মানুষকে ঘৃণা করলেও এই মেয়েটাকে আর করে না। তাই তিন প্রান্তের তিনটা মানুষই কিছুক্ষণ সেভাবেই বসে রইল। বলার মতো তো কিছুই নেই। তিনজনই হলো খোলা বইয়ের তৃতীয় পৃষ্ঠা, যার শব্দগুলো ভিন্ন, তবে শুরু আর শেষ একই ময়লাটে আবদ্ধ। সে বসার মাঝেই কালাম এসে তাদের ডেকে গেল। রাত হচ্ছে, বাড়ি ফিরতে হবে। বিনা চুপচাপই উঠে গেল, তবে আয়না গেল না। সে এগিয়ে পৃথিলার বেডের কাছে গেল।
গিয়ে চিন্তিতভাবে দাঁড়ালো। প্রীতিলা দেখে বলল, কিছু বলবে আয়না? আয়না উপর নিচ মাথা নাড়ল। প্রীতিলা হেসে বলল, কি? আয়না তার স্বাভাবিক মতো আস্তে করে বলল, আপনি এখান থেকে চলে যান আপা। প্রীতিলা পুরো কুচকে তাকাতে আয়না সাবিহাকে জয়তুনের বলা সব কথা বলল। বলতে বলতে বলল, সারেংবাড়ির একটা মানুষও ভালো না আপা। এরা নিজেদের জন্য সব করতে পারে। আমাদের তো যাওয়ার জায়গা নেই, আপনার আছে, তাই সময় থাকতে চলে যান। এখানে থাকলে এই বুড়ি আপনাকে ছাড়বে না। প্রীতিলা কিছু বলতে পারল না। তার নিজেরই নিয়ে চিন্তা নেই, তবে সাবিহার জন্য খারাপ লাগলো। তার জন্য মেয়েটার সাজানো গোছানো দুনিয়া এলোমেলো হচ্ছে। তাই তার শান্ত কণ্ঠে বলল, ধন্যবাদ আয়না, তুমি না বললে হয়তো আমি বুঝতেও পারতাম না। আপনি কষ্ট পেয়েছেন? না, বরং এই যে আমার জন্য ভেবেছ, এটা জেনে ভালো লাগছে। আসি, যাও, নিজের খেয়াল রেখো। আয়না বড় একটা শ্বাস ফেলে আপন মনে বেরিয়ে গেল। যেতে যেতে একবার যদি একটু দরজার সাইডে তাকাতো, তাহলে তার অসুর নামের ভাসুরকে ঠিকই দেখত। সে সব সময়ের মতো শান্তভাবে দাঁড়িয়ে আছে। সে শান্তভাবে পকেট থেকে সিগারেট ঠোঁটে রাখলো। প্রীতিলা চোখ বুঝল নিজের মতো। মিঠা পুকুরে পাট হয়তো তার জন্য শেষ হলো। আর ঠিক তখনই নাকে সিগারেটের গন্ধ লাগতেই ফট করে তাকালো। তাকিয়ে অবশ্য কাউকে দেখলো না। তবে হাসপাতালের ভেতরে সিগারেট খাওয়ার মতো সাহস একজনেরই আছে। সেটা কে বুঝতে আর 1 সেকেন্ডও লাগবে না। ঘড়ির কাঁটা তখন 11টা ছড়িয়ে গেছে। নিস্তব্ধ সারেংবাড়ি রাতের নিস্তব্ধতায় তখন আরও মরিয়ে গেছে। সেই নিস্তব্ধতার চাদর ভেদ করে শাহবাজ ফিরল ক্লান্তভাবে। হাত তার গলার ঝুলানো, অতিরিক্ত কিছুই না হলেও হালকা নাকি চিরফাটা মতো হয়েছে, তাই প্লাস্টার করে একেবারে গলা ঝুলিয়ে দিয়েছে। কিছুদিন রাখতে হবে, তবে তারপর গিয়ে খুলবে। নড়াচড়া একদম বন্ধ। সবই ঠিক আছে, তবে নড়াচড়া বন্ধের কোনো কারণ বা লক্ষণ তার মধ্যে দেখা গেল না। একবার এদিকে এদিকে নিচ্ছে তো আরেকবার ওদিকে। একবার দেখা গেল গলার রশি গলায় ঝুলছে, হাতের মতো হাত। কয়েক ঘন্টার মাঝেই এই বান্দা বিরক্তির চূড়ান্তে পৌঁছে গেছে। সেই বিরক্তি নিয়ে বন্ধ দরজায় একসাথে ধুমধাপ করে কয়েকটা ফেললো। আম্বিয়া দৌড়ে এলো, সাথে সঙ্গে সঙ্গে খুলতে বিরক্তিমাখা কণ্ঠে বলল, এর যে ভালো ভাঙ্গিয়া ফেলা, অযথা আর খোলার ঝামেলা নাই। শাহবাজ উত্তর দিল না। ঘেমে শরীর কুটকুটে করেছে। ফ্যান ছেড়ে আয়েস করে বসা ঘরে বসে বলল, ভাঙা আমার জন্য ব্যাপার না, কিন্তু সমস্যা হলো তোমার বাড়িতে বসে বসে করবোটা কি? আম্বিয়া অবাক হয়ে বলল, তোর ধারণা দরজা খোলা ছাড়া আর কোনো কাজ করি না? না। ভালো, তাই একদিন নিজ ঘরে এই কাজ নিলেই তো পারেন। না পারি না, তাহলে তোমাদের রেখেছে কি জন্য? তাও কথা, দরজা খোলার বান্দি আমরা। শাহবাজ হাসলো। দাদি ঘুমিয়ে গেছে? বিনা ঘুমে। আয়নামতি। আমিয়া থমকালো। শাহবাজ বেশিরভাগ সময় রাত করে ফেরে, মাঝে মাঝে তো হুঁশও থাকে না। তবে যেই দিন মন ভালো থাকে সেই দিন এভাবে বিনার কারণে কথা বলবে, সবার খোঁজ টোজ নেবে। তবে আয়নামতির নেবে, এটা অবাক হওয়ার মতোই ব্যাপার। যাক, মনে লাগলো তাহলে। সে হেসেই দরজা লাগাতে লাগাতে বলল, ঘুমিয়ে গেছে হয়তো। সদর থেকে ফিরে কোনো রকমে কয়টা খেয়ে উপরে গেছে, আর নিচে নামেনি। শাহবাজ হাসলো, তার সেই চিরচেনা হাসি। হেসে ঝট করে উপরে উঠে যেতে নিল। আম্বিয়া দেখে বলল, ভাত খাবি না? খাবো। তাহলে তুমি শুয়ে পড়ো। আম্বিয়া পুরো কুচকে তাকালো। প্রথমে সে বুঝতে পারল না, বুঝলো দোতলার রুমের দরজাতেও যখন ধরাম করে দুটো পড়ল। এই মেয়েটাকে আর শান্তি দেবে না। আয়না আজকেও ধরপড়িয়ে উঠল। শাহবাজের হাতে কি না কি করবে, সময় লাগবে। তাই কালাম ভাইকে দিয়ে তাদের আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এসে কিছু তো করারই নেই, খেয়ে শুতেই চলে গেছে, চোখ লেগে গেছে। আবার দরজায় ধরাম করে শব্দ পড়ল। আয়না বাড়ি থেকে উঠল, কেসে ভালো করে জ্বালিয়ে, আর উঠে তড়ি করে দরজা খুলতেই দেখলো সাদা আবরণে মুড়ি গলায় হাত ঝুলেছে শয়তানটা দাঁড়িয়ে আছে। চোখে স্পষ্ট বিরক্তি। সেই বিরক্তি নিয়ে ঠোঁট দুটো ছড়িয়ে হাসলো, এসে বলল, প্রথম আর শেষবার বলছি, আমার রুমে আমি না ফেরা পর্যন্ত যেন দরজায় খিল না পড়ে। কাঁচা ঘুম ভাঙায় আয়না এমনিতে হতভম্ব হয়ে আছে। তার মাথায় আগামাথা কিছু ঢুকলো না, তবুও বুঝদারের মতো ঘাড় কাত করলো। শাহবাজ পুতুলের মতো সেই ঘাড় কাতটুকু দেখলো, আর দেখতে খেয়াল করলো সব বিরক্তি ক্লান্তি, এই যে হাতে যন্ত্রণা হচ্ছে, তাও হাওয়ায় মিশিয়ে গেছে। অবশ্য আয়নাকে বুঝতে দিল না। আগের মতোই চোখ মুখ কুচকে ভিতরে এলো, খাটে বসে খুব স্বাভাবিকভাবেই বলল, হাত মুখ ধোবো, গরমে ঘামে গা কুটকুট করছে, গেঞ্জি খুলে দে। আয়না ফট করেই ঘুমের তনটা কেটে গেল। হা করে বলল, কি করব মানে কি? হাত ভেঙেছে কার জন্য? তাছাড়া স্বামী সেবা করবেটাকে? আয়না মাথা নাড়ল, তাও ঠিক। তাছাড়া এই হাত দেখে তার নিজের আবার আফসোস হচ্ছে। ইস, সারেংবাড়ির মানুষ শয়তান, সে ওকে দিন দিন তাই হয়ে যাচ্ছে নাকি?
শাহবাজ আয়নার মুখটা দেখলো, দেখে বলল, খুব খুলবে ভালো কথা, তবে খুব সাবধানে। হাতে আমার দুনিয়ার ব্যথা, চুলেও ব্যথা, দেখলেও ব্যথা। আর ডাক্তার সোজা বলেছে কোনো নড়চড় করা যাবে না। না নড়লে খুলবো কেমনে? সেটা যদি জানতাম তাহলে তোমার আশায় বসে থাকতাম। তাও কথা। আয়না তার ঘুম ঘুম মায়া মুখটায় দুঃখের ছায়া নিয়ে এগিয়ে গেল। শাহবাজের গায়ে কালো গেঞ্জি আর সেটাভাবে লাগানো, সেটা সে কিভাবে খুলবে তার মাথার ধারের কাছেও এলো না। সে একবার এই দিক আরেকবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে কপালে কয়েকটা ভাঁজ নিয়ে বেশ চিন্তিত হয়ে দেখতে লাগলো। হাত না নাড়িয়ে আসলে খুলবেটা কিভাবে? শাহবাজের দৃষ্টি আয়নার মুখের ওপরে, ঠোঁটে কোণে হাসি। তাই সেই হাসি নিয়ে আবারও আয়েস করে বসলো। তার বউ প্রথমে তার শরীর কুচিয়ে কুচিয়ে দেখছে, ভালো করে দেখুক, তাই আয়েস করেই বসে বলল, দেখতে সমস্যা হচ্ছে না তো? আরেকটু নড়েচড়ে ভালো করে বসবা। আয়না শাহবাজের খোঁচা বুঝল না। সে মুখ গুছে আবারও বলল, এই গেঞ্জি কেমনে খুলবো? আমি কি জানি। আয়না বড় বিপদে পড়েছে। এমন মুখ করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, কেটে ফেলি একটা গেঞ্জিতে। আর এমন কি হইব? অভাব নেই বলে কেটে সব ফালা করে ফেলবে? তোমার মতো বিনাশকারী বউ তো সারেংবাড়ির এই পর্যন্ত আর একটাও আসেনি। আয়না অসহায় বোধ করলো, করে মুড়িয়ে মুড়িয়ে কোনো রকমে গলা পর্যন্ত আনলো। তারপর শেষ করবেটা কি? দুনিয়ায় যত চিন্তা মাথায় নিয়ে বলতে গেলে গেঞ্জির পেছনে উঠে পড়ে লাগলো। লাগাতে লাগাতে অনেক কষ্টে কোনি পর্যন্ত আনলো। এমনভাবে আনলো শাহবাজের গায়ে যেন না লাগে। আর এনে বিশ্বজয়ের হাসি হাসলো। এই তো আর একটু আনতে পারলেই হলো। তখনই তার টনক নড়ল। সেই শাহবাজের দু পায়ের মাঝে দাঁড়িয়ে আছে। শুধু মাঝে নয়, বলতে গেলে অনেকটাই কাছে। গলায় হাত, নিচু হয়ে খোলার জন্য মুখোমুখি কাছাকাছিও হয়ে আছে। আর এটা বুঝতেই আয়নার পিঠ বেয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। শাহবাজ বসে আছে আগের মতোই, আগের মতো দৃষ্টি আয়নার মুখে। সেই মুখের দিকে তাকিয়ে বলল, হাতটা ভাঙ্গা, এর মধ্যে এটা প্লাস্টার, বিরাট আফসোস হচ্ছে। আয়না তার মতো আস্তে করে বলল, কিসের? জানতে চেও না। রাগঢাক আমার মুখে নেই। তাই নাও, বাকিটুকু খুলো। নাকি সারা রাত এমন উদুম করে বসিয়ে রাখার ইচ্ছে? আয়না এতক্ষণ খেয়াল করেনি, তবে চোখের সামনে শাহবাজের খালি গা দেখে নিজে লজ্জা পেয়ে গেল। তাই আর কোনো কথা বাড়ালো না, বরং এতক্ষণে হাত না কাঁপলেও এখন কাঁপা শুরু হয়েছে। আর সেই কাঁপা কাঁপা হাতে গেঞ্জি খুলতে খুলতে আস্তে করে পায়ের মাঝ থেকে বেরোতে চাইল। আর ঠিক তখনই শাহবাজ কোমরে চেপে ধরল। আর আয়না মাগো বলে লাফিয়ে উঠল। উঠে আর ঘরের মেঝেতে পা রাখলো না, রাখলো একেবারে শাহবাজের পায়ের পাতায়। শাহবাজ চোখ মুখ কুচকে কুচকে বলল, শালার বিয়ে। আরামের কম হারাম হয়ে গেছে, ঘুম তো ভালোই, হাত পা সব যাচ্ছে। বলতে বলতে কোমর ছেড়ে দিল, দিয়ে চোখ মুখ কুচকে ধমকে বলল, বাকিটুকু আমি খুলছি, যাও খাবার নিয়ে এসো। আয়না বলতে গেল দৌড়ে পালালো। এই ব্যাটার আজ মতিগতি ঠিক নাই, ঠিক বুঝলো। তাই হাত ভাঙার জন্য আর আফসোস হলো না, বরং হাঁপ ছেড়ে বাঁচল। তবে সেই বাঁচা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। খাবার আনতেই বলল, খাইয়ে দাও। আয়না অবাক হয়ে বলল, হাত ভেঙেছে বামটা, ডান হাতে কি? ডান হাতে আফসোস। আসেন এদিকে, আসেন বুঝিয়ে বলি। আয়না গেল না, বরং তাড়াতাড়ি ভাতের প্লেট হাতে নিল। আবার তুমি থেকে আপনি, এইটার মাথা বিগড়াতে সময় লাগে না। তাছাড়া এই রাত বেরোতে কোথায় যাবে? সেই তো এই রুমেই মরতে হবে। তাই যেভাবে বলে সেভাবেই ভালো। আয়না সুন্দর করে চুপচাপ খাওয়ালো, খাইয়ে ওষুধ খাওয়ালো। ওষুধ পাঠিয়েছে এরশাদ ভাই, এই শয়তান প্লাস্টার করে গায়েব। এই যে ওষুধ খাওয়ালো, কোথা থেকে খাওয়ালো সেই খবরও নাই। এমন আজব কিসিমের মানুষ সে ইহজীবনেও দেখে নাই। খাইয়ে সব কিছু নিয়ে আবারও নিচে গেল। গুছিয়ে রেখে এসে দেখলো শাহবাজ শুয়ে পড়েছে, চোখ বন্ধ, হাত গুছিয়ে বুকের উপরে রাখা। আর এই শোয়া দেখে আয়নার মাথার ডং করে ঘন্টা বাজতে লাগলো। বিয়ের পরে বলতে গেল এই প্রথম একই রুমে একই খাটে পাশাপাশি স্বাভাবিকভাবে থাকা। আয়নার গলা শুকিয়ে এলো। এমনিতেও এই শয়তানের হাবভাব তার ভালো ঠেকছে না। তাই শুকনো একটা ঢোকিলে আস্তে করে দরজা খিল দিল। বাতি কি নেভাবে সেটা জিজ্ঞেস করারও সাহস এলো না। সে ঘুমিয়েছিল বাতি জ্বালিয়ে, এখন নিশ্চয়ই তা সম্ভব না। তাই বুকে সাহস নিয়ে আস্তে করে বাতি নেভালো। নেভাতেই পুরো রুম অন্ধকারে তলিয়ে গেল। বয়সে সব জানালার পর্দাটা লাগিয়ে দিয়েছিল, পর্দা ফেলেছিল, তাই আলোর ছিটেফোঁটাও দেখা গেল না। সেই অন্ধকারে হাঁটে এগোতে গিয়ে খাটের পায়ের তার পা খেলো এক বাড়ি। আয়না কুকড়ে উঠল। শাহবাজ ভালো মন্দ কিছুই বলল না। নুরে এপাশে ওপাশে শুতে শুতে শুধু বলল, শালার প্লাস্টার। আয়না শুনল, শুনে শুধু সেও কিছু বলল না। খুঁড়াতে খুঁড়াতে আস্তে করে শাহবাজের ঠিক বাম পাশে চুপচাপ শুয়ে পড়ল। সকালে প্রীতিলার ঘুম ভাঙল একটু দেরিতে। ঔষধের প্রভাব থেকে হোক আর জ্বরের রেশ থেকেই হোক, ঘুম দিয়েছে কারো। সেই কারো ঘুম ভাঙতে ভাঙতে বেশ বেলা হলো। বেলা হলেও মাথাটা আজ আর গোলা গোলা লাগছে না, বরং বেশ হালকা লাগছে। সেই হালকা মাথা নিয়ে স্বাভাবিকভাবে চোখ খুলল।
তার জায়গায় অন্য কেউ মেয়ে হলে হকচকিয়ে যেত, নয়তো বিস্ময় বাক্যহারা হতো। তবে পৃথিলার মাঝে তেমন কিছু দেখা দিল না, বরং স্বাভাবিকভাবে উঠে বসলো। হাসপাতালের সাদা চাদরের নিচে গায়ের কাপড় একদম ঠিক, তবুও আঁচলটা পেছন থেকে এনে সুন্দর করে গায়ে চড়ালো। জড়িয়ে দরজার বাইরে তাকালো, জাফর চাচা কোথায়? এরশাদ পৃথিলার ঠিক সামনে বসা চেয়ারে, দৃষ্টি অবশ্য পৃথিলার দিকে নেই, তার দৃষ্টি তার পায়ের দিকে। আর সেখানে রেখেই তার সুন্দর শান্ত মার্জিত সুরে বলল, ছোট চাচা নাস্তা করতে গেছে, এসে পড়বে। গত দুদিন এই লোক তাদের সাথে হাসপাতালে ছিল, তবে কোনো কারণেই দরজা পেরিয়ে কেবিনে আসেনি, একবারের জন্য আসেনি। কেন আসেনি পৃথিলা এখন বুঝলো। তার আশায় সে স্বাভাবিক থাকতে পারতো না। এই যে অন্যরকম একটা অস্বস্তি ঘিরে ধরেছে, হয়তো এটার জন্য আসেনি। তবে আজ কেন? পৃথিলা স্বাভাবিক থাকার চেষ্টা করলো। লোকটা এখনো চোখ তুলে তাকায়নি, কিন্তু সে দরজার দিকে তাকিয়েছে। ঠিক বুঝেছে, কিছু কিছু মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ হয়। হয়তো এই লোকটারও এমন কিছু। অথচ এই কাণ্ড রকমের লোকটাকে এই পৃথিলার সারেং বাড়িতে পা রেখে খুব পরিচিত মনে হয়েছিল। কিছু লোক দেখলে দ্বিধা আসে না, সংকোচ আসে না, ভয় আসে না, অথচ কি সুন্দর মানুষের চোখের পর্দা ফেলে। পৃথিলার নিজের প্রতি নিজেরই হাসি পেল, আবারও হাতে নাতে প্রমাণ পেল মানুষ চিনতে কতটা অপটু সে। প্রথমে তারেক, আর এখন এই যে সামনে বসা মানুষটা। তখনই এরশাদ চোখ তুলে তাকালো, তাকিয়ে দরজার দিকে ফেরা পৃথিলার মুখটা দেখলো, দেখে বলল, আপনি ঠিক আছেন? পৃথিলা সে কথা উত্তর দিল না, বরং শান্ত স্বরে বলল, আমাকে ছাড়বে কখন? সব হয়ে গেছে, আপনি ঘুমেছিলেন তাই ডাকিনি। ও, নাস্তা দিতে বলি? না, একেবারে বাড়িতে ফিরে খাবো। ঔষধ আছে আপনার? একটু পরে খেলে সমস্যা হবে না, আমি নার্সদের সাথে কথা বলে নেব। বলেই পৃথিলা ধীরে ধীরে নামলো। এখানে বসে থাকতে ইচ্ছে করছে না, তবে তার পা খালি। সেই দিন রাতে কিভাবে এসেছে সে জানে না, তবে খুব যে ভালোভাবে আসেনি সেটা ঠিক জানে। তার কিছু জানতে ইচ্ছে করছে না, খালি পা নিয়েই নামার চেষ্টা করলো। আর তখনই এরশাদ দাঁড়ালো। সাইডের একটা ব্যাগ থেকে নতুন একজোড়া জুতা পৃথিলার পায়ের কাছে রাখতে গিয়ে সে ঝুঁকলো একেবারে পৃথিলার পায়ের কাছে। পৃথিলা হকচকিয়ে গেল। এরশাদ স্বাভাবিকভাবে রেখে উঠতে উঠতে বলল, আর কোনো সমস্যা নেই তো? পৃথিলা আগের মতোই শান্তভাবে বলল, না। বলে যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে রইল, জুতার ধারে কাছেও পা নিল না। এরশাদ সেই জুতার দিকে তাকিয়ে বলল, সিগারেট ধরলে সমস্যা হবে? পৃথিলা আগের মতোই শান্তভাবে একটা শব্দ বলল, না। এরশাদ সিগারেট ধরালো, দড়িয়ে নিজের মতো টান দিল, দিয়ে শান্ত স্বরে বলল, সোজাই বলি, অবশ্য ঘুরিয়ে পেঁচিয়ে বললেও সমস্যা নেই। আপনি বুদ্ধিমতী মানুষ, ঝট করে বুঝে ফেলবেন। অবশ্য আমার ধারণা এতক্ষণে বুঝেও গেছেন, তাই ছোট করেই একই বাক্যে বলি, আমি আপনাকে বিয়ে করতে চাই। পৃথিলা অবাক হলো না, কোনো বাড়তি বিস্ময় দেখল না। আসলে সে এমনই, তারেকের ব্যাপারটা জেনেই যেমন শান্ত ছিল, এই যে সামনে বসা লোকটার সোজা কথাও তেমনই শান্তই রইল। হ্যাঁ না হুম, কোনো কিছুই বলল না। তার দৃষ্টি আগের মতোই দরজার দিকে। সে অপেক্ষা করছে জাফর চাচা এলেই বাসায় ফিরবে। ভেবেছিল আরও 2 দিন মিঠাপুকুর থাকবে, শরীরটাও ঠিক হলো, স্কুল সবার কাছ থেকে সুন্দর করে বিদায় নেওয়াও হলো। তবে সেটা আর সম্ভব নয়, এখন ফিরেই কাজকুজ করবে, সোজা দুপুরে ট্রেনে উঠবে। এরশাদ শান্ত চোখে দরজার দিকে তাকালো, পৃথিলার দিকে তাকিয়ে সিগারেটে একের পর একটা টান দিল। ছোট্ট কেবিনে ধোয়ার গন্ধে জমাটে বেঁধে গেল। পৃথিলার কষ্ট হচ্ছে, তবুও আগের মতো বসে রইল, না ফিরে তাকালো না টু শব্দ করল। তবে এরশাদ উঠল, উঠে বসে বাইরে যেতে যেতে বলল, জুতোটা পরে নিন পৃথিলা, বিরক্তি অবহেলা আমি নিতে পারি না। পৃথিলা শুনে আগের মতোই বসে রইল। তার কিছুক্ষণ পরে জাফর এলো, এসে ফেরার প্রস্তুতি নিল। পৃথিলা তাকেও কিছু বলল না, শুধু একবার ইমরানকে খুঁজলো। সকাল থেকে আর দেখেনি, তার জন্য না এরা বিপদে পড়ে। সব ঠিক হতেই পৃথিলা পেট থেকে নামলো, খালি পায়ে নামলো, নেমে নিজের মতো এগিয়ে গেল। এরশাদ ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, পৃথিলাকে এগিয়ে আসতে দেখলো, খালি পায়েই দেখলো, দেখে হাসলো। সেই প্রথম দিনের মতো সহজ একটা হাসি। পৃথিলাও সেই হাসি দেখালো, দেখে চোখ ফিরিয়ে নিল। মিনা আজ টানা 3 দিন পরে বইয়ে হাত রাখলো, বেশ দ্বিতীয়টার সাথেই রাখলো। দুনিয়ার পড়া জমে গিয়েছে, তাই রেখেই ঝটপট খাতা কলম টেনে নিল। সারেং বাড়িতে আজ দুনিয়ার কাজ, কাল আলাউদ্দিনের জন্য দোয়া, পুরো এলাকায় মানুষ খাবে, তাই তার আয়োজন চলছে। প্যান্ডেলের লোক এসেছে, তাদের হাঁকটাকে সকাল সকালই পুরো বাড়ি মুখরিত হয়ে গেছে। সেই মুখরিত কাজের মাঝেই আম্বিয়া বিনা রুমের দিকে এগোলো ব্যস্তভাবে। বাসি কাপড় কি তুলে রেখেছে কে জানে, ঘরে কাজটা যে ধারের কাছেও যায় না, রান্না পারে না। এই মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে করবেটা কি? সেই গজগজি করতে করতেই রুমে এলো, এসে দেখলো বিনা বই খাতায় ডুবে আছে। সে পুরো কুচকে তাকিয়ে বলল, বই খাতা রেখে একটু ঘরের কাজটা যে মন দেবি না, শ্বশুর বাড়ি গেলে তা মান থাকবে না। বিনা আম্বিয়ার কথা ধারে কাছেও গেল না, বরং নিজের মতো অঙ্ক কষতে কষতে বলল, কাউকে পাঠিয়ে ফরহাদ ভাইকে একটু খবর পাঠাও তো, বলো পড়তে আসতে।
আম্বিয়া অবাক হলো। যার সাথে বিয়ে তাকে ডাকছে ভাই, আবার কি অবলীলায় বাড়ি আসতে বলেছে? এই বাড়ির ছেলেমেয়েরা সব লাজ লজ্জা বেঁচে খেলো নাকি? সে অবাক হয়ে বলল, কিসের পড়া? আমার পরীক্ষার পড়া। কে পরীক্ষা দিচ্ছে? আমি। পাগল হয়েছিস? মিনা উত্তর দিল না, নিজেই বেরিয়ে গেল। বাইরে এসে কালামকে দেখে বলল, কালাম ভাই, কাউকে পাঠিয়ে ফরহাদ ভাইকে আসতে বলো। বলো আমি পড়ার জন্য আসতে বলেছি। আম্বিয়া বিস্ময়ে খাবি খেলো। খেয়ে জয়তুনের রুমের দিকে গেল। জয়তুন শুনল শান্তভাবে। তার অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না। তবে আম্বিয়া অবাকের পর আরেক অবাক হলো, কেননা এরশাদ ভাই তখনও ফিরে সোজা নিজে রুমে গেল। যে দাদির সাথে দেখা না করে সে কখনো বাড়ি ঢোকে না, বাইরে যায় না, আজ দুদিন পরে ফিরে না খবর নিল না, নিজে এগিয়ে গেল। আসলে হচ্ছেটা কি এই বাড়িতে? আয়নার ওপর দিকে আজকে অনেক চোট গেল। সকাল থেকে শুধু কাজ আর কাজ। আম্বি আপু পড়েছে পিঠা চিরা নিয়ে, আর এইদিকে রান্নাবান্নার সব দায়িত্ব পড়েছে তার ঘাড়ে। রান্না সে পারে, তবে এত মানুষের আয়োজন কখনো করেনি। তাদের বাড়িতে অল্প কিছু মানুষ, অল্প রান্নাবান্না, তাও বেশিরভাগ বড় মাই করতো। তাই বেগ পোয়াতে হলো। অবশ্য কাটা বাছা থেকে শুরু করে সব কাজে লোকই করেছে। তবুও এত বড় বড় হাঁড়ি গোটা তো আর কম কথা নয়। তাই নেমে ঘেমে ক্লান্ত শরীর নিয়ে রুমের দিকে যেতে নিল। তখনই পেছনে শাহবাজ ডাকলো, এই যে সারেং বাড়ির কামুনি বউ। আয়নার সাথে সাথেই মুখে কুচে ফেলল। শয়তানটা আজকে বাড়ি থেকে বের হয়নি, বাড়িতেই দুনিয়ার কাজ, তার মধ্যে গলায় হাত ঝুলানো। তাই জয়তুনারা সোজা বলে দিয়েছে বাসায় থেকে যেন বাইরে হতে না দেখেন। এটা তো তার দাদির ঝুনঝুনি, যা বলবে তাই করবে। করুক, সেটা তার সমস্যা না। সমস্যা হলো তাকে জ্বালিয়ে মারছে। একটা জিনিস সেও গত রাত থেকে নিজের করছে না, সব তাকে দিয়েই করাচ্ছে। এমনকি সামান্য পানি খাবে তাও ডেকে ডেকে মাথা গোলা করে। আসলে সমস্যাটা কি, দিব্যি হাত নেড়ে চেড়ে সব করেছে, কিন্তু কাজের বেলায় তার জান খেয়ে ফেলেছে। তাই সে মুখ গুজেই ঘুরে দাঁড়ালো। দাঁড়াতেই শাহবাজ দুই ঠোঁটে ছড়িয়ে হাসলো। হেসে বলল, গোসল করবো আমি, বসে আছি। তোমার তো দেখি খবর নাই। আপনি গোসল করবেন তাতে আমার কি? শাহবাজ যেন আকাশ থেকে পড়লো, পড়ে অবাক মাখা সুরে নাটক করে বলল, এখানে আপনি কে? আয়না উত্তর দিল না। সে সত্যিই ক্লান্ত। এই যে কোমরটা কেমন চাটিয়ে উঠেছে, এখন গা একটু না এলিয়ে দিয়ে ঠুস করে এখানেই না পড়ে যায়। শাহবাজ এত কিছু বুঝলো তো। সে তার রঙে বলল, এটা অন্যায় বউ। বাসুর চাচা শ্বশুরের সামনে তুমি, আর একলা পেলে আপনি। এটা তো আমি মানব না। সেটা তো আপনিও বলেন, একবার তুমি, আপনি, একবার তুই। আমার সাথে তোমার তুলনা? আয়নার কোচে থাকা মুখ আবারও কোচালো। না, তুলনা হবে কেন? জয়তুন আর নাতি আপনারা। 7 খুন যেখানে মাপ, সেখানে আপনি কোন গাছের ছাল? তাই গুজেই বলল, কি হয়েছে সেটা বলেন। তুমি আপাতত থাক। আচ্ছা থাক, ছাড় দিলাম। সারেংবাড়ির বউ বলে কথা। এখন 10 কথার একমত তা কথা। আপনার প্রাণপ্রিয় স্বামী গোসল করবে, ব্যবস্থা করেন। আয়না হাল ছাড়লো। প্রাণপ্রিয় স্বামী না, প্রাণ খেকো স্বামী। বলতে বলতে রুমের দিকে গেল। রুম থেকে গামছা লুঙ্গি নিয়ে গোসলখানায় রাখলো। রেখে এসে বলল, সব গুছিয়ে দিয়ে এসেছি, যান মানে আমি কেমনে গোসল করব? সবসময় কেমনে করেন? সবসময় আর এখন এক হইল? আয়না মাথা নাড়ল। নেড়ে তবুও আস্তে করে বলল, হাতটা একটু সাইড করলেই তো পানি ঢালতে পারবেন। বউ থাকতে আমি কোন দুঃখে সাইড করে পানি ঢালবো? বিয়ের জন্য গায়ে আগুন দিতে গেছো, আর এখন সেবার বেলায় নাই? আয়না হাত জড়ো করলো করে বলল, মাফ করো আমায়, আমার অনেক ভুল হয়েছে। আসো, গোসলখানায় আসো। শাহবাজ ঠোঁট টিপে হাসলো। হেসে এগিয়ে গেল। গিয়ে সোজা গোসলখানার পা ভাঁজ করে বুকটা টান টান করে বসলো। এমনভাবে ভাব যা খুশি করো। আয়না কিছুই করলো না। ক্লান্তভাবে সেও সাইডে বসে বলল, একটা কথা বলি। শাহবাজের সাথে সাথেই আয়নার ক্লান্ত মুখটার দিকে তাকালো। এত স্বাভাবিক স্বরে কখনো কথা বলেছে বলে মনে পড়ে না। সব ভয়, সব আতঙ্ক আর বলার জন্যই বলা। তাও সে স্বাভাবিকভাবে বলল, বলো, এসব কেন করছেন? শুনতে পারবে? আয়না মাথা কাত করলো। সে কাত করা মুখটা শাহবাজ দেখলো। দেখে সেই চিরচেনা হাসি হাসলো। হেসে বলল, ইচ্ছে ইচ্ছে করে আঁচল সরিয়ে কোমর দেখিয়েছ, এখন আমার সেই কোমর চাই। আয়না থমকালো, সাথে এতে লজ্জাও পেল। শয়তানটার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই সাথে সাথে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে ছট করেই গোসলখানা থেকে চলে গেল। শাহবাজ স্বাভাবিকভাবেই ডান হাতে মগ টেনে নিল। গিয়ে গায়ে পানি ঢালতে ঢালতে বলল, যার চোখে ছিল বিষের বান, সেই করলো হৃদয়ের হান। জিতে গেছোস রে, কাল লাগেনি। রাম বলো তো, তাই বুঝতে পারছোস না? দুপুরে খেয়ে জয়তুন কিছুক্ষণ গড়াগড়ি করেন। ঘুম আসে না। এই বয়সে দুপুরে ঘুমালে রাতে আর চোখের পাতায় ঘুম নামে না।
তাই এমনি একটু আরাম করেন। তবে আজ আর গা এলিয়ে দিলেন না, বসলেন তার রুমের জানালার পাশে। তার রুমের নিচে একেবারে সামনে, জানালা খুলেই পুরো উঠানে সামনে বাসে। তাই আজও ভাসলো। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন চলছে, তিনি এই আয়োজন খুব মনোযোগ দিয়েই দেখলেন। কাল থেকে হচ্ছিল সব ঝিমিয়ে, সকালে শুধু এসে হাজির হয়েছে প্যান্ডেলের লোক। সব এরশাদ ফিরতেই কাজের ধরন বদলে গিয়েছে। একদিকে যেমন চলছে প্যান্ডেলের কাজ, তেমনি আরেকদিকে চলছে সমান তালে কালকে রান্নার বাবুর্চির আয়োজন। একের পর একটা আসছে ভ্যান ভর্তি লড়কি। তমনি বসে আছে বাজারের সদাই ঘাটের হাট। এক হাতে 10 কাজ করার গুণ এই ছেলেটার আছে। জয়তুন পুরোপুরি নিশ্চিন্ত হয়ে বসলেন। অনুষ্ঠানটা নিয়ে তিনি চিন্তায় ছিলেন। যাক, ব্যবস্থা হলো তাহলে। দাওয়াত পৌঁছানোর সব দায়িত্ব শাহবাজ করেছে, এখন ভালোই ভালোই বাকি সব মিটে গেলেই হলো। তখনই বিনা এসে দরজায় দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ডেকেছো দাদি? জয়তুন বিনার দিকে ফিরে তাকালো। 3 দিনে বিয়ের শোকে বিছানায় লেগে গিয়েছে। কাল সদর কি গেল, পুরোই হেলাই পাল্টে গেল। এই শোক তো ভালোই, বিয়ের কোনো লক্ষণ তিনি দেখলেন না। দেখলেন সেই আগের বিনা, মাথায় গুছিয়ে লম্বা বেনি, রঙিন গায়ে রঙিন ওড়না, পায়ে সেই পা ছাপ। কিছুদিন ধরে এই গান সারেং বাড়ির কোনাই বাজে না, তবে আজ সকাল থেকে ঠিক সুর তুলে গাইছে। আর এই গান এতদিন ভালো লাগলো জয়তুনের, এখন ভালো লাগলো না। অবশ্য বুঝতেও দিলেন না, বরং হেসে বললেন, এমনকি রাজকার্য আছে দরজায় দাঁড়িয়ে তারা দেখাস? বিনা জানে কেন তাকে ডাকা হয়েছে, তাই কোনো ঝামেলায় গেল না। এসে খাটে পা ঝুলিয়ে বসলো, বসে বলল, তারা কোথায় দেখালাম? জিজ্ঞেস করলাম। ভালো, তাই আজকাল অনেক কিছুই বুঝি না রে বুবু। তারা কি অভিমান কি? এই যে দেখ, আমার বড় নাতি গাল ফুলিয়ে আছে, সেটাও বুঝি না। বিনা উত্তর দিল না। এইসব ভাইয়ের সাথে দাঁতের কি হয়েছে সে জানে না, তবে উপরে স্বাভাবিক থাকলেও ভেতরে ভয় করছে। কোন দিন দাদির কথাই উপরে যায়নি, আর এখন বলতে গেলে বিপরীতে দাঁড়িয়ে গেছে। বিনা কিছু বলল না। জয়তুন বলল, ফরহাদকে নাকি আইতে কইসস? ক্যা, পড়ার জন্য? কিসের পড়া? বিনা উত্তর দিল না। জয়তুন আবারও উঠোনের দিকে তাকালো, তাকিয়ে বললেন, তোর অনুমতি নিয়েই জয়তুন জবান দিছে, এখন আবার পড়া আসছে কেন? আমি তো জবানের খেলাপ করছি না, বিয়ে আমি করব, তবে পরীক্ষাও দেব। জয়তুন হাসলো, তার কিক করা হাসি, হেসে বলল, আমার বাড়ির বউরে আমি উঠান বেরোতে দেই নাই, তবে মহাজন বুঝি তার বউকে ট্যাং ট্যাং করে স্কুলে পাঠাবে? না পাঠাইলে নিষেধ করে দিই, তবে আমি পরীক্ষা দেব। জয়তুন আবার বিনার দিকে ফিরে তাকালো। তার চোখ মুখ শান্ত, শান্ত চোখে তাকিয়ে রইলেন। তখনই আম্বিয়া এলো, তার সাথে কাজের লোক, আর তাদের হাত ভর্তি বিনার বই খাতা। বিনা দেখে চমকে উঠল, উঠে তাদের দিকে তাকালো। জয়তুন অবশ্য তাকালেন না, সে তাকালেন আম্বিয়ার দিকে, আর তাকিয়ে বলেন, সব আগুনে দিয়ে চালা। আর হ্যাঁ, মহাজন বাড়ি খবর পাঠা, কাল টুকটুকে কথা আছে, বিয়ের 3 তারিখ হবে। বিনার চোখে পানি এসে পড়ল। তখনই জাফর উকি দিয়ে বলল, এসব কী রে আম্বিয়া? জাফরের কথা শেষেও করতে পারল না। বিনা দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলল, ও ছোট চাচা, আমি শুধু একটু পড়তে চাই, পৃথিলা আপারের মতো, আমার একটু পড়তে দাও। জাফরে প্রথমে চমকে গেল, চমকে সাথে সাথেই নিজেকে সামনে নিল। এদের সেই স্নেহ করেন, বলতে গেলে নিজের সন্তানের মতোই করেন। তবে এদের জীবনে জয়তুনের প্রভাব বেশি, অনেক বেশি, তাই কখনো কোনো বিষয়ে তেমনভাবে নাক গলায় না। তবে আজকে প্রথমবার শান্তভাবে জয়তুনের উপরে গিয়ে আম্বিয়াকে বললেন, বই খাতা সব বিনার রোমে নেই। আম্বিয়া জয়তুনের দিকে তাকালো, তাকিয়ে অবশ্য সুবিধা করতে পারল না। শক্ত তবে টিটো কণ্ঠে জাফর প্রায় ধমকে বললেন, বললাম না বিনা রোমে নে। আম্বিয়া চমকে উঠল, চমকে অবশ্য আর সময় নষ্ট করল না, সব আবার সাথে সাথে নিয়ে গেল। যেতেই জাফর জয়তুনের দিকে তাকিয়ে বলল, কাল তো আজিজ বাইরে আসছেই, এবার আমি কথা বলবো। জয়তুনও তার তেজের সাথে বলল, আমি মরে গেছি নাকি? না, তবে এবার আমাদের সন্তানের সুখের ব্যাপার। নিজেরটা নিয়ে ছিনিমিনি খেলেও সন্তানেরটা নিয়ে কোনো বাবা চাচাদের পক্ষে সম্ভব না। আমি জবান দিছি জাফর, জানি আপনার জবান আর আমাদের জবান আলাদা কিছু না। আপনার গায়ে কাদা ওঠা মানে আমাদের গায়ে ওঠা। আম্মা তো আর শুধু শুধু মুখে ডাকি না, মন থেকেই মানি, তাই নিশ্চিন্তে থাকুন। প্রীতিলা আর সে একটা সুটকেস আর একটা হ্যান্ডব্যাগ আগের মতোই গুছিয়ে নিল। এখান থেকে তার গন্তব্য কোথায় যাবে সে জানে না, তবে আগের মতো আর নিজেকে নিঃস্ব লাগছে না, বরং কেন জানি মনে হচ্ছে চলে গেলেই ভালো। তাছাড়া জ্বরের কারণে পত্রিকায় আর চোখ রাখা হয়নি। পুলিশ কেন আর কোনো খবর পাঠালো না বুঝতে পারছে না। তাই গিয়ে আগে পুলিশের সাথে যোগাযোগ করবে, নাকি আসল খুনিকে পেয়ে গেছে কি জানি। পৃথিলার ভাবলো না, উঠে দাঁড়ালো। ইমরান যাবে স্টেশন পর্যন্ত, তবে সাবিহা বসে বসে কাছে, কত ভরসা করে মেয়েটাকে আসতে বলেছিল, আর হলো কি তাই বলছে। জাফর চাচাকে একবার সব জানাতে পৃথিলা রাজি হয়নি, কেননা সে নিজেও চায় না আর থাকতে। তাই আর কথা বাড়িয়ে লাভ কি। তাই ইমরান ভাই তার সাইড হয়ে সাবিহাকে বোঝালো,
বোঝালো এটাই ভালো হবে। পৃথিলা আবার শিক্ষিত মানুষ, তার চাকরির অভাব হবে না, বরং এখানে থাকলে ঝামেলা আরও বাড়বে। তাই সাবিহা আর কথা বাড়ায়নি, তবে ফুপিয়ে ফুপিয়ে ঠিক কাছে। সেই কাদের মাঝেই পৃথিলা এসে জড়িয়ে ধরে বলল, তোর ঋণ জীবনেও শোধ হবে না রে, ভালো থাকিস, পৌঁছে চিঠিতে জানাবো। সাবিহা নিজেও জড়িয়ে ধরে বলল, তোর মায়ের কাছে জানা একবার পৃথিলা, এবার আর মুখ ফিরিয়ে নেবে না দেখিস। পৃথিলা হাসলো, তবে কিছু বলল না। এগিয়ে চুয়ের কপালে চুমু খেলো, খেয়ে আসার সময় নষ্ট করলো না। ইমরান ভাই ভ্যান এনেছে, সেই ভ্যানে গিয়ে উঠল। এই 2 দিনে দেওয়ালের কাজ অনেকটাই হয়ে এসেছে, তাই এই মায়াময় বাড়িটা আর ভ্যান দেখা গেল না। তবে পৃথিলা তাকিয়ে রইল। সেই তাকানোর মাঝে ইমরানও উঠে বসলো অন্য সাইডে, আর বসতেই ভ্যান চলতে শুরু করলো। সেই পরিচিত এবড়ো থেবড়ো রাস্তা, ধান ক্ষেতের রাস্তার পাশের গাছগোছালি সব নিজের মতো দাঁড়িয়ে রইল, আর পৃথিলার ভ্যান এগিয়ে গেল নিজ ছন্দে। অবশ্যই এই ছন্দের পতন ঘটল রাস্তার মাঝে। এই যে একদিন সন্ধ্যায় ধানের ক্ষেত দিয়ে এরশাদ এলো, সেখানে এসে ভ্যান থেমে গেল। রাস্তায় মাঝ বরাবর বিশাল একটা গাছের গুড়ি, সেই সাইডের কিছু লোক দাঁড়িয়ে। এই লোকদের ইমরান চেনে, ইটের ভাটার লোক। সারেং বাড়িতে যেমন জয়তুনের লোক, তেমনই ইটের ভাটায় শুধু এরশাদ ভাইয়ের লোক। আর এদের ভেতরে কোন দয়া ময়া নেই। ইমরান দেখেই ঢোক গিলল। পৃথিলা প্রথমে বুঝলো না, তাই ইমরানের দিকে তাকালো। ইমরান নিজেও অসহায় চোখে তাকালো, তাকিয়ে বলল, এরা ইরশাদ ভাইয়ের লোক। পৃথিলা কিছু বুঝতে আর বাকি রইল না। আর এও বুঝলো তার আর স্টেশনে যাওয়া হবে না। স্টেশন কেন, কোথাও যাওয়া হবে না। এই লোক তাকে ছাড়বে না। এক ভুলের শাস্তি উপরওয়ালা তাকে আর কতভাবে দেবে। আর এক ভুলের ওজন বুঝি এতই বেশি। তাই চিন্তার মাঝেও লোকগুলো এগিয়ে এলো, এসে স্বাভাবিকভাবে বলল, ইমরান ভাই, ভ্যান নিয়ে বাড়িতে কি চলে যান। জাগো নুন খান তাকে থলিতে সেট করতে নাই। ইমরান কি করবে দিশে পেল না। পৃথিলা সব সময়ের মতোই শান্ত কণ্ঠে বলল, কি চান আপনারা? কিছু চাওয়ার মতো দুঃসাহস আমাদের নাই, তবে আপনি নামেন আপা, আমাদের সাথে যাইতে হবে। বলেই ব্যাগ সুটকেস হাতে তুলে নিল। আমি যাব না, মেরে ফেললেও না। মারার হুকুম নাই গো আপা, তবে জোরের আছে, তাই চাই না আপনার কোনো অসম্মান হোক। ভাই আবার সোজা বলছে কোনো বেয়াদবি করা যাবে না। তাই বিশ্বাস করেন আমরা খুবই বেয়াদব লোক, তাই নিজ থেকে গেলে খুব ভালো হয়। পৃথিলা আগের মতোই বলল, আপনাদের যা করা করতে পারেন, আমি যাব না। না গেলেও তেমন সমস্যা নাই, তাইলে আপনি বরং ইমরান ভাইয়ের সাথে বাসায় ফিরে যান। আমাদের কাছে থাকার চেয়ে বান্ধবীর বাড়ি থাকা ভালো। পৃথিলা পুরো কুচকে তাকালো। লোকগুলো দাঁত বের করে হেসে বলল, এত অবাক হওয়ার কিছু নাই আপা, এই গ্রাম থেকে আপনি বের হতে পারবেন না। নয় বাড়ি ফিরে যান, নয় আমরা নিয়ে যাব। এখন চাই আপনার ইচ্ছা, তবে তাড়াতাড়ি বললে সুবিধা হয়। গাছে কুড়ি আবার সরিয়ে রাস্তা ফাঁকা করা লাগবে। তখনই তো খাটনি তো আর কম না। বিশাল গাছের গুড়ি, আমি থানায় যাব, সেটাও পারবেন না। আপনার গন্তব্য এখন শুধু 2টো জায়গায়, এই বাড়ির বাহিরে কোথাও পা ফেলতে পারবেন না। যদি ফেলি ফলাফল আরও খারাপ হবে আপা। অযথা জেদ করবেন না। মিঠা পুকুরের ভেতরে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এরশাদ ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নাই। অবশ্য আপনার দোষ দেওয়াও লাভ নাই, আসলে কারোরই ধারণা নাই। পৃথিলা আর কিছু বলল না, বলে অবশ্য লাভ আছে বলে মনেও হয় না। সে এরশাদ নামক এই গোলকধাঁধায় ফেসে গেছে। যখন এখান থেকে মুক্তি পাবে কি করে? লোকগুলো ব্যাগ সুটকেস আবার ভ্যানে রাখতে ভ্যান ঘোরানো ইশারা দিল। ভ্যানওয়ালা তাড়াতাড়ি ভ্যান ঘোরালো, ঘুরিয়ে এক টান দিল। পৃথিলা চুপচাপ বসে রইল। ভ্যান আবার গাড়ির ভেতরে থামাতেই পৃথিলা নামলো, তবে ভেতরে গেল না, গেল সোজা সারেং বাড়ি উঠানে পড়া মানুষজন সবাই আর চোখে দেখল। পৃথিলা সবার দৃষ্টি এড়িয়ে এগিয়ে গেল ধীরে ধীরে। আর এই ধীরে ধীরে প্রথমবারে সারেং বাড়িতে সিঁড়িতে পা রেখে খোলা দরজার সামনে দাঁড়িয়ে দরজায় 2টো হালকা টোকা দিয়ে বলল, কেউ আছেন? জয়তুন পুরো কুচকে তাকালো। সে মাত্রই বসা করে এসে বসেছে, কণ্ঠ চিনতে অসুবিধে হলো না, তাই পুরো কুচকেই বলল, আরে ম্যাডাম দেখি, আসেন। শরীর এখন কেমন আপনার? পৃথিলা কিছু বললো না, ভেতরে এলো। সারেং বাড়ির বাহিরটা যেমন ভেতরটা আরও ঝলমলে, কোনো কমতি কোথাও চোখে পড়ে না, অথচ প্রত্যেকটা মানুষ ভেতরে অন্ধকার। তাই ভেতরে আসতেই বলল, এই ভরদুপুরে বিরক্ত করার জন্য দুঃখিত। আরে বসো। জয়তুন এত সহজে বিরক্তি হয় না। এই কে আছিস ম্যাডামের জন্য সর্বদান? তার দরকার নেই, আমি শুধু একটু সাহায্যের জন্য এসেছি। জয়তুন অবাক হলেনি বটে, অবাক হয়ে বললেন, কিসের সাহায্য? ঢাকায় যাওয়ার। আপনার বড় নাতি আমাকে যেতে দিচ্ছে না, বরং মিঠা পুকুরে আটকে রেখে ফেলেছে। জয়তুন শান্ত চোখে তাকালো। পৃথিলার দৃষ্টিও শান্তভাবে বলল, আমাকে সাহায্য করুন, এতে আপনার যেমন ভালো তেমনি আমারও ভালো। এরশাদ ফিরল সন্ধ্যার একটু আগে। ততক্ষণে পৃথিলা সাবিহার ঘরে গিয়ে ফিরে গেছে। উপায় তো নেই, অদৃশ্য একটা জেলের কায়দি এখানে যে
যেখানে থেকে চাইলেই পা বাড়াতে পারছে না, তবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হচ্ছে আরও একবার। অথচ না কেউ দেখছে, না কেউ বুঝতে পারছে। তবে জয়তুন শুনে শান্তভাবেই বলেছে, আমি দেখতাছি, এরশাদ ফিরুক, আমি নিজে কথা বলবো। বাড়িতে পা রাখতেই এরশাদের কানে সবই গেল। এই মেয়ের বুদ্ধিতে সে ক্ষণে ক্ষণে চমকায়। লোহা দিয়েই লোহা কাটা যায়, এই মেয়ে ঠিক জানে। তবে সমস্যা হলো, লোহা কাটা যায়, থেতলানো যায়, করানো যায়, তবে নিঃশেষ করা যায় না। তার মানে এরশাদ কেউ যাবে না। জয়তুন তখনও বসা ঘরে বসা, এরশাদের জন্যই বসা। সে অবশ্য আগেই বুঝেছে, তা না হলে তার নাতিরা এত মহৎ মানুষ না যে দিনরাত এক করে এমনই এক মেয়ের জন্য হাসপাতালে বসে থাকবে। এরশাদ জয়তুনকে দেখল, দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মতোই ওপরে যেতে নিল। জয়তুন দেখে হেসে বলল, কোকিল হয়ে কাকের ডিমটা দিছি, বড় হয়ে কাকা তো করবেই।